তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। আজও একটি ইমেল আপনাদেরকে পড়ে শোনাবো। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই ও প্রিয় লিসনার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবির মণ্ডল আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। আমার আজকের ঘটনাটি একটু অন্যরকম। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি সাদ ভাইয়ের কাছে অনুরোধ করছি, ঘটনার ভেতরে অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। জীর্ণ পুরাতন পোশাক বাতিল করে যেমন নতুন পোশাক পরা হয়, তেমনি শতবর্ষ অতিক্রান্ত আমাদের পুরো বাড়ি পরিত্যাগ করে আমরা নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছি কিছু মাস আগে। বাড়ি তৈরির দায়িত্বভার যার হাতে দেওয়া হয়েছিল সেই প্রধান রাজমিস্ত্রি তথা ঠিকাদার বাবু ভাই এবং তার সঙ্গী সাথীরা মুসলিম সম্প্রদায় এবং মুর্শিদাবাদের বাসিন্দা। কাজ শুরু হতো সকাল 7টায়, শেষ হতে হতে সন্ধে 5টা কিংবা 6টা বেজে যেত। মাঝে দুপুরে আধা ঘন্টা খাওয়া দাওয়ার জন্য বিশ্রাম। তাদের বিভিন্ন প্রয়োজন এবং নতুন বাড়ির কাজ তদারকি করার জন্য ওই সময়টা তাদের সাথে কাটাতে হতো। নিঃস্বার্থে উৎসাহের সাথে কাজ করার জন্য তাদের রসদ ছিল গান। নিজেদের দামি অ্যান্ড্রয়েড সেটে এরা গান চালিয়ে রাখত, সবই বাংলাদেশের ফোক গান। একদিন দুপুরে খাবার সময় আমি ওদেরকে ভুট.com চালিয়ে শোনালাম। ওরা শুনে খুব খুশি হলো। তারপর থেকে দুপুরে খাওয়ার সময় ওদের ভুট.com শোনার অভ্যাস তৈরি হলো। হঠাৎ একদিন বাবু ভাই বলল, বাবা আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, আপনি লিখতে পারবেন? আসলে ওদের ভাষা ছিল ঝরঝরে পরিষ্কার, তবে উচ্চারণে মুর্শিদাবাদী টান ছিল স্পষ্ট। মুর্শিদাবাদী ভাষার বৈশিষ্ট্য হলো প্রত্যেক শব্দের শুরুতে আকার যোগ করা, শব্দটা টেনে টেনে উচ্চারণ করা। ওদের বলার ধরন আমার ভারী পছন্দ। যাই হোক, বললাম কোথাকার ঘটনা? মুর্শিদাবাদের? বাবু ভাই বলল, না উড়িষ্যার। আমি বললাম, উড়িষ্যার ঘটনা তুমি জানলে কি করে? বাবু ভাই তার স্বভাব সিদ্ধভাবে ধীরে ধীরে বলা আরম্ভ করল, তবে শুনুন, আমি তখন এক ঠিকাদারের কাছে হেডমিস্ত্রি হিসাবে কাজ করতাম। সেই সুবাদে দীর্ঘদিন চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা, উড়িষ্যায় কাজ করেছি। উড়িষ্যার এমন একটা ঘটনা আছে যেখানে কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটেছিল আমাদের সাথে। আল্লাহর বহুত মেহেরবানি, তাই জান নিয়ে ফিরেছিলাম, না হলে সেবার ওখানে খতম হয়ে যেতাম। আমি বললাম, আচ্ছা পুরো ঘটনাটা একটু খুলে বলুন তো। বাবু ভাই পুরো ঘটনা প্রথম থেকে বলতে আরম্ভ করলো। বাবু ভাই আমাকে যেভাবে ঘটনা বলেছিল আমি সেইভাবে শ্রোতা বন্ধুদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। চেন্নাইয়ে একটি হোটেলের কাজ শেষ করে ঈদের ছুটি কাটাতে দেশের বাড়ি গিয়েছিলাম। কদিন যেতে না যেতেই ঠিকাদার ফোন করে বলল, কিছুদিনের মধ্যে উড়িষ্যায় বন্ডাম মুন্ডাম পৌঁছাতে হবে। সে নাকি একটা কাজ পেয়েছে যার হাজারই অনেক। কিছু হেল্পার মিস্ত্রিদের নিয়ে যেন সঠিক সময় মতো ওখানে পৌঁছে যাই। আসলে ঠিকাদার আমাকে খুব ভরসা করত। আমার কাজের দায়িত্ব আমার উপরে ছেড়ে অন্যত্র কাজ দেখাশোনা করত। সপ্তাহে একটি দিন আসতো সাপ্তাহিক মাইনে দিতে আর কাজের খোঁজ খবর নিতে। ঠিকাদারকে দেওয়া কথা অনুযায়ী আমি সময় মতো আমাদের গ্রামের 7 জন হেল্পার মিস্ত্রিকে নিয়ে উড়িষ্যার বান্ডামুন্ডায় পৌঁছাই। রাহুল কেল্লা থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই বান্ডামুন্ডা। রেল কলোনি হতে কয়েক কিলোমিটার পেরিয়ে গ্রাম। গ্রামে বাঙালি উড়িয়া দুটোই রয়েছে। দীর্ঘদিন একসাথে থাকার ফলে উভয়ের ভাষা বুঝতে কোনো অসুবিধা হয় না তাদের। সেখানে একটি ছোট্ট বাড়ির কাজ পেয়েছে ঠিকাদার। যার বাড়ি হবে তিনি বাঙালি ছিলেন, নাম পবন বিশ্বাস। বাড়ি কলকাতার এদিকে কালিয়াগঞ্জ বলে একটি জায়গায়, কিন্তু তার বাবা বহুদিন ধরে কাজের সন্ধানে গিয়ে ওখানে স্থায়ীভাবে রয়ে গেছিলেন। গ্রামের মধ্যে পবন বিশ্বাসের খুব বড় বাড়ি, সেই বাড়িতে তিনি একাই থাকতেন। শুনলাম প্রায় 2 বছর আগে মাত্র কয়েক মাসের ব্যবধানে ওখানে ওনার বৌদি, বাবা ও মা পরপর মারা যায়। পবনবাবুর বাবা এর পরে ঘর ছেড়ে চলে যায়।
আর তার কোনো খোঁজ নেই। বাড়ির পেছন দিকে কয়েক বিঘা জমি পেরিয়ে মাঠ তথা চাষের জমি এবং পুকুর। এই বিশাল সম্পত্তির মালিক একমাত্র পবনবাবু। আসলে কেউ না থাকায় এই সম্পত্তির মালিকানা তারই হাতে। বছরের পর বছর পড়ে থাকে এই সম্পত্তি থেকে আয়ের উদ্দেশ্যে তার ইচ্ছা হয়েছে কিছু সংস্কারের কাজ করা। কাজটা যা শুনলাম তা হলো মাঠের মাঝে একটা ছোট্ট বাড়ি বানাতে হবে পাহারাদারদের জন্য, যে পাহারাদার মাঠের ফসল এবং পুকুরের মাছের পাহারা দেবে। খুব অল্প দিনের কাজ, বেশি হলেও 2-2.5 মাস লাগবে। অবাক হয়েছিলাম এজন্য যে এত ছোট কাজ ঠিকাদার হাতে নিতে রাজি কি করে হলো। পরে শুনেছিলাম মালিক নাকি অনেক বেশি টাকা দিতে চেয়েছিল তাকে, তাই আমাদেরও 1000ই বেশি দেবে ঠিকাদার। এসব নিয়ে আর মাথা ঘামাইনি। যাই হোক, ঠিকাদারও আমার সাথে বিভিন্ন কথাবার্তা সেরে পবনবাবু কিছু অদ্ভুত শর্ত চাপালেন। যেমন, কাজ শেষ না হওয়া অবধি মিস্ত্রিরা অন্য কোথাও যাবে না, মাঠের ওখানে সেট করে ঘর বানিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এর যে অদ্ভুত শর্ত দিল, আমাদের পুকুরের জল স্পর্শ করা তো দূরের কথা, পুকুরের কাছেও কেউ যেতে পারবে না। মাঠ পেরিয়ে গ্রামের রাস্তায় সরাসরি কল থেকে জল নিয়ে সব কাজ করতে হবে। অদ্ভুত শর্ত মেনে আরম্ভ হলো আমাদের সেটের কাজ। কিন্তু একটা সমস্যায় পড়লাম। আমাদের রাজমিস্ত্রির লেবাররা বাড়ির কাজ করবে, নিজেদের জন্য রান্না বান্না করবে, নাকি এত দূর থেকে জল বইবে? কারণ ইট ভেজানো বালু, সিমেন্ট, মশলা মাখানো ছাড়াও রান্নার জল, খাওয়ার জল, স্নানের জল এবং বাথরুমের জন্য অনেক জলের প্রয়োজন। আমার হলো ভারী মুশকিল। তাও বহু কষ্টে এলাকার একজন হেল্পারকে জোগাড় করলাম, রাজি করালাম জল পাওয়ার কাজ করতে। শুধু জল পাওয়ার কাছে রোজ সারা দিন তাকে রাখতে হতো মাইনে দিয়ে। মাঠের পাশে পুকুরটা বেশ বড়, জলে টইটুম্বুর না হলেও অনেকটা জল ছিল। তবে বহুদিন ব্যবহার না হয় চারিপাশে ঝোপ জঙ্গল। পুকুরটিকে এলাকার লোক বেশরা পুকুর বলে, কারণ পবন বিশ্বাসের বাবা নাকি বেশের কাছ থেকে কিনেছিলেন এই পুকুর। পুকুর পাড়ের বড় গাছগুলোতে কয়েকটা খেজুর আর বাবলা, আর এক পাড়ের কোণে একটা বিশাল অসাধ্য গাছ। তার ডালপালাও পুকুরের দিকে অনেকখানি এগিয়ে গেছে। দুদিকের পাড়ের নিচে একসময় সিঁড়ি বাঁধানো ছিল, এখন সিঁড়ি ভেঙে সেখানে আগাছা শ্যাওলা ভর্তি। যাই হোক, যথারীতি থাকার ব্যবস্থা করে বাড়ির কাজ আরম্ভ হলো। ভিত খোঁড়া, সলিন, ভিট ঢালাই, এ সমস্ত কাজ পর্যন্ত খুব ভালোভাবেই চলল। রাতে শোবার সময় আমার মনে হলো আমাদের সেটের বাহিরে যেন কেউ চলাফেরা করে। কখনো অস্পষ্ট কিছু কানে আসতো, কিন্তু বাহিরে এসে কাউকে দেখতে পেতাম না। একদিন রাতে সবাই যখন শোবার ব্যবস্থা করছিল, তখন হঠাৎ পুকুরের দিক থেকে ভেসে এলো একটি শিশুর তীব্র কান্নার আওয়াজ। একবার, দুবার, তৃতীয়বার কান্নার আওয়াজ উঠেই থেমে গেল। মনে হলো কেউ যেন তার মুখ চাপা দিয়ে কান্না থামিয়ে দিল। আমাদের এক রাজমিস্ত্রি গোলামও বেরোতে যাচ্ছিল। আমি বললাম, দাঁড়া, একা যাস না, রাত অনেক হয়েছে, আমিও যাব তোর সাথে। ব্যাপারটা বোঝার জন্য গোলামকে সাথে নিয়ে বাহিরে আসতেই পুকুরের জলে ঝপাত করে একটা শব্দ হলো, যেন কোনো বস্তু পুকুরের জলে ছুঁড়ে ফেললো। তারপর সব চুপচাপ। দুজনে ফিরে এলাম, বাকিদের আশ্বস্ত করে শুয়ে পড়লাম। খুব ভোরে আমার ঘুম ভাঙে। রাতের ঘটনাটা মনে হতেই আমি উঠে একাই পুকুরের দিকে আসি। ঝোপঝাড় সরিয়ে পাড়ে উঠতেই নজর যায় উল্টো পাড়ের ভাঙা সিঁড়িতে। দুই পায়ের মাঝে মুখ গুজে বসে থাকে এক মহিলা। এত ভোরে একজন মহিলা এখানে একা বসে আছে। ভাবতে ভাবতে মুহূর্তের মধ্যে সেই মহিলা উঠে গিয়ে ঝাঁপিয়ে পড়ল জলে। তারপর জলকে উথাল পাথাল করে দিয়ে সাঁতরে এগিয়ে চলল মাছ পুকুরের দিকে। ভোরের অস্পষ্ট আলোতে দেখতে পেলাম মাছ পুকুরে ভাসছে একটা শিশুর দেহ। আমি ভয় পেয়ে নিঃশব্দে দ্রুত ফিরে আসি। ঘরে তখন বাকিরাও ঘুমোচ্ছে। কাউকে কিছু না জানিয়ে আবার শুয়ে পড়ি। ওদিকে মাঝরাতে প্রচন্ড এক শব্দে সবার ঘুম ভেঙে যায়। দ্রুত বাহিরে এসে যা দেখি তাতে চমকে উঠি। কারো মুখে কোনো কথা বের হয় না। আমরা দেখলাম ওই কদিনে যতটুকু ইটের গাঁথনি আমরা তুলেছিলাম, সেই গাঁথনি পুরোটাই ভেঙে পড়েছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে ইট, সিমেন্ট। হেল্পার শফিকুল বলল, বাবু ভাই, এ কি হলো গো? ঝড় নেই, জল নেই, কি করে চারিদিকে কাফের ভেঙে পড়লো বলতো? আমি কোনো জবাব দিলাম না। আসলে সবাই কাঁচা ঘুম থেকে উঠে ঘাবড়ে গেছি।
যাই হোক, পরদিন আবার নতুন করে সব গাঁথা হলো। এভাবে কিছুদিন কাজ এগোলো। একদিন আমার কাজ বন্ধ ছিল, সিমেন্টের গাড়ি আসেনি। গাড়িটা নাকি মাঝ রাস্তায় ব্রেকডাউন হয়েছে, তাই সেদিন সিমেন্ট আসার কোনো সম্ভাবনা নেই বলে আমরাও কাজ শুরু করিনি। সবাই মিলে দেশের বাড়ির গল্প করছিলাম। হঠাৎ শফিকুল বলল, বাড়ির মালিক ঠিকাদার কেউ তো নেই, ওরা দেখতে আসছে নাকি? আমরা কি করছি? চলো আজ সবাই মিলে পুকুরে গোসল করে আসি। পুকুরে খুব বেশি জল নেই, ছিপটা থাকলেও কিছু মাছ ধরা যাবে, দুবেলা মাছের ব্যবস্থা হয়ে যাবে। আমি মানা করলেও ওরা নাছোড়বান্দা। সবাই গেলাম, একসাথে পুকুরে গোসল করতে শুরু করলাম। ওখানে জলে নেমে গায়ে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। হঠাৎই এক কাণ্ড করে বসলো শফিকুল, একেবারে মাছ পুকুরে চলে গেল। বয়সে ছোট বলে একটা ছেলে মানুষই ভাব ছিল ওর মধ্যে। বারবার মানা করতে সে আবার আমাদের দিকে সাঁতরে ফিরে আসতে লাগলো, কিন্তু এসেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার আরম্ভ করলো। দেখলাম সে ডুবে যাচ্ছে। গ্রামের ছেলে, দিঘি পুকুর নদীতে গোসল করা যার অভ্যাস, এমন কাণ্ড দেখে আমি ধমক দিয়ে বললাম, এই আয়, কি হচ্ছে, ফিরে আয়। তাতেও সে সাড়া দেয় না। আমি আর গোলাম মিলে তাড়াতাড়ি সাঁতরে গিয়ে তাকে উদ্ধার করে ডাঙায় আনলাম। কিছুটা ভীত হয়ে এসে সে আমাদেরকে জানালো, মাছ পুকুরের ভেতর কেউ যেন তার পা ধরে নিচে টান দিচ্ছিল। কেউ ওর কথার গুরুত্ব না দিলেও আমি বুঝলাম বিশ্বাসবাবু কেন আমাদেরকে পুকুরে যেতে মানা করেছিল। সকলে মিলে ফিরে এলাম, তবে শফিকুল অসুস্থ হয়ে পড়ে রইল। 3 দিন তার জ্বর ছাড়েনি এবং বেশ কয়েকবার ঘুমের ঘোরে ভুলভাল বকছিল। ঘর ছেড়ে এত দূর এসে হয়তো এখানকার জল আবহাওয়া সহ্য হয়নি। একদিন রাতে খাওয়া দাওয়া করে আমরা শুতে যাব, এমন সময় আবার যেন কারো চলার শব্দ পেলাম। ভাবলাম নিশ্চয়ই কোনো বদলোক এসেছে সেই সেবারের মতো গাঁথনি ভাঙতে। আমি বাহিরে এসে দেখি না, কাউকে দেখতে পাচ্ছি না। আবার শব্দও শুনতে পেলাম। এবার শব্দটা আসছে পুকুরের কাছে ঝোপঝাড়ের দিক থেকে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মনে হলো একটা অজানা ভয় মনে চেপে বসেছে। মোবাইলের আলো চালিয়ে এগিয়ে যেতেই নজরে পড়ল কেউ একজন দাঁড়িয়ে। 2-3 বার ডেকেও সাড়া না পেয়ে এগিয়ে যেতে লাগলাম। সেদিন ভোরে যে মহিলাকে দেখেছিলাম সেই মহিলা। অবাক হলাম, আবারও ভয় পেলাম। জিজ্ঞাসা করলাম, আপনি কে? এখানে কি করছেন? কিছু খাবেন? মেয়েটি মনে হয় বোবা, কোনো উত্তর পেলাম না। মুহূর্তে ভেসে এলো সেই শিশুর তীব্র কান্নার আওয়াজ। মাঝে মাঝে সেই মহিলা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ছুটে মিলিয়ে গেল অন্ধকারে। তাকে না পেয়ে ফিরে আসলাম। কাউকে কিছু না বলে শুয়ে পড়লাম। পরদিন সন্ধে ওয়াশরুমের কাজ শেষ করে আমি মাঠের দিকে যাচ্ছিলাম। আজ যেন পুকুর পাড়টা একটু বেশি নিস্তব্ধ। পুকুর পাড়ের বড় গাছটার দিকে যেতেই কেমন যেন গাটা ছমছম করে উঠল। হায় আল্লাহ, এ কদিনে কি হচ্ছে আমার সঙ্গে? এসব ভাবতে ভাবতে নেহাত কৌতূহল বশত অসত্য গাছটার উপর দিকে তাকাতেই আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। একটা মানুষের পায়ের মতো কিছু ঝুলছে। ভালো করে দেখলাম বড় গাছের ডালে গলায় ফাঁস নিয়ে ঝুলছে 2 দিন আগে দেখা সেই মহিলা। বাবারে বলে প্রায় ছুটতে ছুটতে সেটের কাছে এসে হাঁপাতে থাকি। কাউকে কিছু জানাইনি, কারণ এ কথা শুনলে কেউ আর আমার সাথে থাকতে চাইবে না, কাজ বন্ধ হয়ে যাবে, আর ঠিকাদার আমাকে ডেকে পাঠাবে। তাই নিজে প্রচন্ড ভয় পেলেও কাউকে কিচ্ছু বললাম না। সেদিন রাতে সারা রাত ঘুমোতে পারিনি, ভয় আর আতঙ্কে। বুঝলাম ওই পুকুর পাড়ে কোনো অশুভ আত্মা বা জিন আছে। পরদিন সকালে ঠিকাদারকে ফোন করে সব বললাম। উত্তরে ঠিকাদার বলল, কোনো বাকওয়াজ করো না তো, কাজে মনোযোগ দাও, যাই ঘটুক কাজ ঠিক মতো হওয়া চাই, বুঝেছ? অগত্যা ভয়ের আতঙ্ক চেপে বাকিদের নিয়ে কাজ শুরু করলাম। বেশ কিছুদিন রাতে ঘুম হতো না। মনের মাঝে ঘুরপাক খেত অনেকগুলো প্রশ্ন। এই মহিলা যদি মরে গিয়ে থাকে, তার বাড়ির লোকজন খোঁজ করতে আসছে না কেন? তারা কি জানতে পারেনি, নাকি যা দেখছি সবই মনের ভুল, নাকি কোনো ভূত বা আত্মা, না কোনো জিন? এভাবে কিছুদিন কেটে গেল। একদিন সন্ধ্যার পর যা ঘটল তা বলে বোঝাতে পারবো না। সকলে সেটের ভেতরে বসে আছি, কেউ মোবাইল দেখছে, কেউ গল্প করছে, কেউ ব্যস্ত রান্নায়। তখন রাত 9টা 9:30 হবে। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দের আওয়াজ শোনার সাথে সাথে আমি ঘরের বাইরে চলে আসি। এসে যা দেখলাম তা দেখে ভয়ে আতঙ্কে
চিৎকার করে উঠি, দেখি সেই মহিলাটা কিছু দূর দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে সকলকে ডাকি, সকলকে বলি যে প্রাণপণে ঘর ছেড়ে পালা। মাঠ পেরিয়ে গ্রামের রাস্তার ধারে এসে সবাই বসে হাঁপাতে থাকি। অন্যদের তুলনায় আমি বেশি ভয় পেয়েছি, কেননা আমি একমাত্র জানি একটু আগে যাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি সে জীবিত নয়, সে এক অশরীরী। সবাই যেন একসঙ্গে দৌড়াচ্ছিলাম। বোধহয় সবাই ভয় পেয়ে গেছিল আমার চিৎকারে, তাই আমার সাথে দৌড় লাগিয়েছিল। ঠিক তখনই দূর থেকে শোনা গেল একটা শব্দ। বুঝলাম এই কদিনে লিংটন লেভেল অব্দি যে গাঁথনি গাঁথা হয়েছে তা ভেঙে পড়েছে। সবাই বুঝতে পারল পুকুর পাড়ে, এই মাঠে আর বাগান বাড়িতে কোনো অশরীরী আত্মা বা জিন আছে। না হলে এমনটা দুবার হয় কি করে? ওখানে আর কাজ করা যাবে না। না খেয়ে না ঘুমিয়ে সকালে যখন আমরা নির্মাণ স্থানে আসি, দেখি গাঁথনি ভেঙেছে, আর ভেঙেছে আমার থাকার ঘর, সেট, সব কিছু। আমাদের বাসন জিনিসপত্র সব ভেঙে চুরমার। সব ব্যাপারটা ঠিকাদারকে জানানো হলো। সে রাহুল কেল্লায় ছিল, এলো দুপুরের পর। সব দেখে শুনে সে বিশ্বাসবাবুকে ফোনে জানালো যে কাজ আর হবে না। বিশ্বাসবাবু প্রথমে চুপ করে রইল। এরপর অনেক আলোচনার পর ঠিক হলো আমাদের রাতে আর ওখানে থাকতে হবে না। আমরা একটু বেলার দিকে কাজ আরম্ভ করব, আর বিকালের আগে ফিরবো বিশ্বাসবাবুদের বাড়িতে। ওখানে থেকেই কাজ শেষ করা হবে। আমি সবার সম্মতি নিলাম, জানালাম সে সব ঠিক আছে, কিন্তু এরপর যদি আর কিছু ঘটে তাহলে আমরা আর কাজ করব না। ঠিকাদার এবং মালিক দুজনেই রাজি হলো। আমার মুখের কথা মিলে গেল। দুদিন যেতে না যেতেই আবার কিছুটা গাঁথি ভেঙে পড়ল। এভাবে কাজ করা সম্ভব নয়। বিশ্বাসবাবুকে জবাব দিয়ে হিসাব কিতাব চুকিয়ে আমরা চলে এলাম রাহুল কেল্লায়। রাহুল কেল্লায় স্টিল প্ল্যান্টের ভেতরে কাজের বরাত পেয়েছিলাম। বেশ কিছু মাস কেটে গেল ওখানেই। এখানে থাকলেও আমার মনটা পড়ে থাকতো কিন্তু আগের জায়গায়। সবসময় ভাবতাম ওখানে কেন এমন ঘটনা ঘটলো, আর ওই বাচ্চাটাই বা কে, আর ওই মহিলাটাই বা কে? কেনই বা ওরকম হয়েছে আমাদের সাথে? কি চায় মহিলাটি? কেনই বা সে ওরকমটা করেছে আমাদের সাথে? দেওয়াল চাপা পড়ে আমরাও তো মরে যেতে পারতাম। আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি। কিছু মাস পর এক ছুটির দিনে স্টিল প্ল্যান্টের কর্মী জামাল ভাইয়ের বাইক নিয়ে চলে এলাম বন্ডামন্ডায়, বিশ্বাসবাবুদের গ্রামে। মাত্র কয়েক মাসেই ওখানে জামাল ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু এসে বিশ্বাসবাবুর দেখা পেলাম না। রাস্তা থেকে দূরে দেখলাম মাঠের মধ্যে থাকা ভাঙাচোরা একটা বাড়ি। কৌতূহলবশত গ্রামের ভেতরে গেলাম। ওখানে যে দোকানে আমরা দৈনন্দিন রান্নাবান্না, চাল ডাল নুন মালপাতি এসব কিনতাম, সেই দোকানে গেলাম। দোকানের বেঞ্চে বসে থাকা এক বাঙালি বয়স্ক মাতব্বরের সাথে এই গল্পটা শেয়ার করতেই পবনবাবুর প্রসঙ্গ উঠতেই তিনি আমায় যা বললেন তাতে আমি খুব অবাক হলাম, খুব ভয়ও পেলাম। ঘটনাটি যেমন দুঃখের তেমনি ভয়ের। ওনার কাছ থেকে জানলাম পবন বিশ্বাসের বাবা গগন বিশ্বাস রেলের ঝাঁক ও লোহার ব্যবসা করে বহু টাকার মালিক। গত 3 বছর আগে বড় ছেলের বিয়ে দেয় দেশের বাড়ির দিকে বাদামতলা বলে একটা জায়গায়। মেয়ের বাবা খুব গরিব এবং কিছু টাকা পয়সা দিতে না পারলেও মেয়ে শিক্ষিত এবং দেখতে ভালো বলে বউ করে আনা হলো। কিন্তু গগন ও তার স্ত্রী ছিল অর্থ পিশাচ। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই বৌমার উপর অত্যাচার শুরু হয়ে গেল। গগনের বড় ছেলে এবং পবন প্রতিবাদ তো দূরে থাক, বাবা মাকে উল্টে সমর্থন করত। বউকে ঠিক মতো খেতে দিত না, গাধার মতো খাটাতো, কারণে অকারণে মারধর করত। কিন্তু বছরে একদমই বাবার কাছে পাঠায়নি। গ্রামের লোক সবকিছু জেনেও কিছু বলতে পারত না। গগনেরা বড় লোক, বাজে লোক। তারা একদিন ভোরে ঘুমন্ত মায়ের কাছ থেকে শিশুকন্যাটিকে চুপি চুপি তুলে গলা টিপে মেরে পুকুরের জলে ছুঁড়ে ফেলে। গগনের বৌমা জানতে পেরে পুকুরে গিয়ে দেখে তার মেয়েটা পুকুরের জলে ভাসছে। গ্রামের মেয়ে তো সাঁতরে গিয়ে মেয়েকে তোলে, কিন্তু কোনো লাভ হয় না। বউটা বলে, আপনাদের তো মেয়ে নেই, তাই মেয়ের মূল্য আপনারা জানবেন কি করে? আমার উপর অত্যাচার করে আমার মাকে কাঁদিয়ে এসেছেন, এবার আমার মেয়েকে মেরে যে পাপ করলেন তার পাপের ফল আপনারা পাবেন। আমার মেয়েকে মারার প্রতিশোধ আমি নিবই, মরে গেলেও নেব। এর কদিন পরে বউটা পুকুর পাড়ে অসত্য গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর কদিন পর পুলিশের ভয়ে বড় ছেলে ঘর ছেড়ে পালিয়ে যায়। আজও তার খোঁজ নেই। কিছু মাসের মধ্যে বাড়িতে একের পর এক অঘটন ঘটতে থাকে। গগনের স্ত্রী পুকুরে স্নান করতে গিয়ে সিঁড়িতে পা পিছলে পুকুরে ডুবে মরে যায়। একদিন গগন মাঠের গাছ দেখাশোনা করছিল।
ঝড় জল আসায় অসত্য গাছের তলায় আশ্রয় নেয়। তখনই গাছের একটা মোটা ডাল তার মাথায় ভেঙে পড়ে। পবনকে দেখে তার বাবা কাদামাখা অবস্থায় পড়ে আছে, মুখ দিয়ে গেঁজা বের হচ্ছে। গাছের দিকে হাত তুলে অস্ফুট গঙ্গানির শব্দে বলে, বড় বউ, বড় বউ। গগনকে আর বাঁচানো চায়নি। গ্রামের লোকেদের ধারণা গগনের বৌমার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিচ্ছে সবার উপর। এই বছরে কেউ আর ওই পুকুরের দিকে যায় না। অনেকেই নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছে, যা শুনলে আঁতকে উঠতে হয়। আমি সব শুনে জানতে চাইলাম, পবন বিশ্বাস সব জেনেও কেন ওখানে বাড়ি বানাচ্ছিল? উনি বললেন, ওটাই ভুল বানিয়তি। অনেক পুরনো ঘটনা বলেই পবন ভেবেছিল সব শেষ হয়ে গেছে। শেষ যে হয়নি তার প্রমাণ তোমরা পেয়েছ, শিক্ষাও নিয়েছ। পবনের শিক্ষা হয়নি, শেষেরও তো শেষ আছে। পবন আবার নতুন মিস্ত্রিদের নিয়ে ঘরটা শুরু করেছিল। এই তো কদিন আগে সন্ধ্যার দিকে ঘরের কাজ দেখতে গিয়েছিল পবন। অনুমান করছি কোনো কিছু একটা দেখে ভয় পেয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। পরদিন সকালে মিস্ত্রিরা দেখে সদ্য দুদিনের ইটের গাঁথা দেওয়াল ভেঙে আছে, আর তার নিচে চাপা পড়ে রয়েছে পবন বিশ্বাসের নিথর দেহ। গগনের বড় ছেলের আজও কোনো খোঁজ খবর নেই। জানি না সে বেঁচে আছে নাকি সেও অপঘাতে মরেছে। কথায় আছে, পাপ আর পাড়া চাপা থাকে না, একদিন না একদিন তা ফুটে উঠবেই। গগনের বৌমার চোখের জলের অভিশাপ গগনের বংশকে ধ্বংস করে দিয়ে গেল। সাদ ভাই, এই ছিল বাবু ভাইয়ের মুখে শোনা এক অদ্ভুত ঘটনা। ঘটনাটা কতটা গুছিয়ে লিখতে পারলাম জানি না। যাই হোক, ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শ্রোতা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ঘটনাটি পড়ার জন্য। আর শ্রোতা বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই এত কষ্ট করে ধৈর্য নিয়ে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার জন্য। আর বেশি কথা বলবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। আবির মণ্ডল কলকাতা থেকে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো যেমনটা বলছিলাম যে কলকাতা থেকে পাঠানো ঘটনা সবসময় একটু স্পেশাল হয়। এই ঘটনাটিও বেশ স্পেশাল ছিল। আমি তো বলেছি দেশের মধ্যে আমার কয়েকটা জায়গা খুব পছন্দ। একটা হচ্ছে রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম। আমি 3 জায়গা থেকে রিসেন্টলি স্টোরি পাওয়া শুরু করেছি। বাকি ছিল কলকাতা, সেখান থেকেও স্টোরি পেয়ে গেলাম। সো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ঘটনা পাঠাচ্ছেন এবং এভাবেই পাশে থাকবেন। আমরা চাইবো আরো বেশি ঘটনা পাঠান। আপনারা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে মেল করে পাঠাতে পারেন। আমাদের ইমেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করছি আপনার জীবনে ঘটে যাওয়া সেই সব ঘটনাগুলো আপনারা আমাদেরকে ইমেলে পাঠাবেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে সাদ। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাহিরে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকম ঘটনাগুলো নিয়েই আমরা প্রতিনিয়ত আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও আমরা আপনাদেরকে একটি ইমেল শোনাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমাদের ছোটবেলার দেখাশোনা অনেক বিষয় আজ ডায়নাসরের মতোই বিলুপ্তির পথে। সেসব কথা ভাবলে মনটা ভারী হয়ে যায়। যেমন গ্রীষ্মের নির্জন দুপুরে ঘুঘুর একটানা ডাক, আকাশে চিলের কর্কশ চিৎকার এবং তার সাথে দুপুরের গ্রামের রাস্তায় বিভিন্ন ফেরিওয়ালার মন গড়া সুরেলা ডাক। সেসব আজ অতীত। আমার আজকের ঘটনাটি এমনই এক হারিয়ে যাওয়া ফেরিওয়ালার কাহিনী। আসসালামু আলাইকুম সাদ ভাই ও প্রিয় লিসনার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন এবং সুস্থ আছেন। আমি আবির মণ্ডল আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার কাকার কাছ থেকে। ঘটনাটি বেশ অন্যরকম। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনায় যাবার আগে আমি সাদ ভাইয়ের কাছে অনুরোধ করছি, ঘটনার ভেতরের অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক।
আমার ছোট কাকার বন্ধু দীর্ঘ বছরের অধিক সময় ধরে আমাদের সোনাপুর এলাকায় কেএস মেমোরিয়াল শিক্ষানিকেতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন। প্রতি বছর 150 জন ছাত্রছাত্রী সেখানে তার কাছ থেকে ইংরেজি শিক্ষা গ্রহণ করেন। বহু প্রাক্তন আজ বহু রাজ্যে সমাজের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। কিছুদিন আগে এই প্রতিষ্ঠানের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের। আমার কাকার উপর দায়িত্ব পড়েছিল একটি বিশাল নাটক মুখস্থ করার। এক সন্ধ্যায় রিহার্সাল শেষে সবাই চলে গেলেও সুজিত নামে একটি ছেলে বসে রইল। মনে হচ্ছিল সে কাকার সাথে কিছু বলতে চায়। কাকা জিজ্ঞাসা করলে জানালো, বাঁকুড়া জেলার কোতলপুরের কাছে কোনো এক গ্রামে সেখানে তার মা, বাবা এবং দিদি থাকে, কিন্তু সে আমাদের গ্রাম থেকে 2-3 কিলোমিটার দূরে তার মামার বাড়িতে থেকেই ক্লাস 5 থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তখন থেকেই সে আমার কাকার বন্ধুর কাছেই পড়ে এবং এখন সে ক্লাস 11-এর ছাত্র। সুজিত বলল, বছর কয়েক আগে আমাদের বাড়িতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে ঘটনাটা আপনাকে বলতে চাই। কাকা বললেন, হ্যাঁ বলো। শহীদ বলল, সময়টা 2021 সালের মাঝামাঝি সময়ের দিকে। বিশ্বব্যাপী করোনার প্রকোপ। ধীরে ধীরে মানুষ অস্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। বাজার দোকানপাট খুললেও মাস্ক কেউ খুলছে না। এমনি এক দুপুরে আমার মা বাড়ির বাহিরে বসেছিল। আমাদের গ্রামটা ছোট, তবে সকলেই চাষাবাস নিয়ে থাকেন। প্রত্যেকেরই 1 তলা বা 2 তলা পাকা বাড়ি, অর্থাৎ অবস্থা সম্পন্ন। আমাদের বাড়ির সামনে দিয়ে গ্রামের রাস্তা চলে গেছে। রাস্তার দুপাশ জুড়েই বাড়িঘর। হঠাৎ দুপুরের নির্জনতা চিরে দূর থেকে ভেসে এলো খটখট একটা যান্ত্রিক আওয়াজ, সাথে সুর করা একটা ডাক, কুর্সি আছে, টেবিল আছে, সোফা, এবং সেই সাথে সুর করে বলতে লাগলো, নাও, সবকিছু ভীষণ সস্তা, নাও, নিয়ে নাও। আওয়াজের ডাকটা ক্রমশ এগিয়ে আসছে আমাদের বাড়ির দিকে এবং কাছে পৌঁছাতেই আশেপাশের বাড়ি থেকে অনেকেই বেরিয়ে দাঁড়িয়ে গেল। দীর্ঘদিন পর গ্রামের রাস্তায় ফেরিওয়ালার ডাক শুনে সবাই অবাক। লোকজন দেখে ততক্ষণে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে একটা ছোট্ট মোটর ভ্যান। তার নিচু ডলার উপর দিয়ে দেখা যাচ্ছে কাঠের আসবাবপত্র। অনেকের মতো আমার মাও কৌতূহলে এগিয়ে গেলেন। ইতিমধ্যে দিদি এসে মায়ের পাশে দাঁড়ালেন। ড্রাইভারের পাশ থেকে একটা লোক নামলো। তার চেহারার পোশাক বড়ই অদ্ভুত। লোকটা যথেষ্ট বেটে কালো, গোঁফ নেই, তবে দাঁত বেরিয়ে আছে। পরনের ঢিলে সাদা কালো পাঞ্জাবি, তার উপর কালো জ্যাকেট ও মাথার টুপিতে জরির কাজ করা। তবে সবাই যেটা লক্ষ্য করলো সেটা হলো লোকটার একটা চোখ সাধারণ, তবে অন্য চোখটার দিকে তাকালে যে কেউ ভয় পেয়ে যাবে। সম্ভবত পাথরের নিষ্পলক একটা মণি। 2 গালে অনেক পুরনো পোড়া দাগ, চামড়া কুঁচকে রয়েছে। সেদিক থেকে চোখ সরিয়ে সবাই জিনিসগুলো দেখতে লাগলো। লোকটা কয়েকটা চেয়ার, একটা আলনা রাস্তার উপরে নামিয়ে বলল, নিন নিন, যেটা পছন্দ হয় সেটাই নিন, অনেক সস্তা। পাড়ার নিতাই কাকা আলনাটা দেখে বলল, এটা কত? লোকটা বলল, শুধু 2000 টাকা বাবু। দাম শুনে সবাই অবাক। কাঠের উপর সুন্দর কাজ করা এত বড় একটা আলনা মাত্র 2000 টাকায়? এত সস্তা শুনে নিতাই কাকা দরদাম না করে বলল, ঠিক আছে, এটা আমি নেব, বলেই টাকা আনতে গেল। আমাদের পাশের বাড়ির কার্তিক জ্যাঠা বলে উঠল, তোমার বাড়ি কোথায়? লোকটা বাকি জিনিস নামাতে নামাতে বলল, জামালপুর বাবু। জ্যাঠা বলল, ও জামালপুর, সে তো অনেক দূর এখান থেকে। তো থাকা হয় কোথায়? লোকটা উত্তর দিল, আরামবাগ। কার্তিক জ্যাঠা আরামবাগে কাজের সূত্রে যেতেন, তাই লোকটার সাথে গল্প জুড়ে দিলেন। ছোট ভ্যান গাড়ির দেওয়ালে কেবিনেটে হেলান দেওয়া খবরের কাগজে মোড়া একটা জিনিস দেখে মা বলল, ওটা কি? লোকটা ঝটপট ড্রাইভারকে দিয়ে ধরাধরি করে সাবধানে জিনিসটা নিচে নামিয়ে গায়ের কাগজগুলো ফেলতেই উপস্থিত সকলে চমকে গেল। সকলেই দেখল চারিদিকে অসাধারণ কারুকার্য করা ঝকঝকে একটা আয়না। জ্যামিতিক ড্রেসিং টেবিলের উপর বসানো আছে সেটি। আয়নার পেছনটা একটা বক্সের মতো হলেও কোনো পাল্লা নেই, কিন্তু যেটা দেখায় আয়দার গ্লাসটা এতটাই ঝকঝকে, নিজের প্রতিবিন্দুকেও আসল বললে ভুল হবে। কাচের চারিপাশে যে কারুকার্য করা কাঠের গাছ, সেই গাছ ধবধবে সাদা কাঠের মার্বেল পাথরের তৈরি। মায়ের অনেক দিনের একটা ড্রেসিং টেবিল নেওয়ার শখ, তাই এটা দেখে মা খুব পছন্দ করলেন।
দামে পোষালে নিয়ে নেবেন। জিজ্ঞেস করলেন দাম কত। লোকটা বলল 5,000 মাত্র। মা দিদির মুখের দিকে তাকালেন, মুখ দেখে বুঝতে পারলেন ওরও ভীষণ পছন্দ হয়েছে। মা ভেবেছিলেন আয়নার দাম কম করে 10,000 তো হবেই। 5,000 শুনে সিদ্ধান্ত নিলেন আরও কিছুটা দাম কমিয়ে নেবেন। মাকে চুপ থাকতে দেখে লোকটা বলল, এত চিন্তার কি আছে, আরে নিন নিন, কমে দিয়ে দিব। এরকম জিনিস বাজারে পাবেন না, এটা জান্নাতের আশি। কার্তিক জ্যাঠা শুনে বলল, এই জান্নাতের আশি মানে? লোকটা তেমনভাবেই বলল, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার বেটি জান্নাতি, তারই আরশি। বহু বছর পর এটা আমি পেয়েছি। লোকটার কথা শুনে জেঠু বলল, তাই এটা যখন আনলে জাহান খোসাটাও আনতে পারতে। আমাদের এখানে মশার খুব উপদ্রব, মাঝে মাঝে দেখিয়ে দিতাম। সকলে হেসে উঠল। যাই হোক, মা ঘরে গিয়ে টাকা নিয়ে এলো। লোকটা জিনিসগুলো গুছিয়ে গাড়িতে তুলে আবার আগের মতোই একটা হাঁক দিল। তারপর পেরিয়ে গেল গাড়িটা। নিতাই কাকা আলনা তুলতে গিয়ে অবাক হলেন। আলনাটা এত হালকা, যেন শোলার তৈরি। কাকা একাই হাতে নিয়ে চলে গেলেন বাড়ির ভেতরে। বাবা মা আয়নাটাকে ধরে ঘরে নিয়ে যেতে গিয়ে আবারও অবাক হলেন। জিনিসটা যে পরিমাণ ভারী হবার কথা তার তুলনায় অনেক হালকা। ভাবলেন এটা কি করে হলো। যাই হোক, মায়ের শখ পূরণে সবাই খুশি। আয়নাটা মায়ের শোবার ঘরে রেখে তার সামনে দাঁড়িয়ে আমাদের বিস্ময়ের শেষ নেই। আমরা যেরকম দেখতে তার চেয়ে 10 গুণ সুন্দর লাগছে। অসাধারণ কাচের ঝিল্লা। দিদি আর মা তো আয়না দেখে সারা বিকেল কাটিয়ে দিল। আমি নিজেও দেখলাম, সত্যি আমাকে একদম চেনা যাচ্ছে না। পরদিন পাড়ার কাকিমারা দল বেঁধে এলো আয়নাটা দেখতে। তাদের মুখমণ্ডলগুলো আয়নায় দেখে তারা নিজেরাই অবাক হয়ে গেল। ঘরমুখই হচ্ছিল না। বিষ্ণুপুর রামানন্দ কলেজের দিদির সাথে সেকেন্ড ইয়ারে পড়া সুপ্রিয়া দি পাড়ার একটা ঘরোয়া বিউটি পার্লার চালায়, সাথে বিয়ে বা পার্টিতে মেয়ে সাজায়। সে তো নাছোড়বান্দা, তার নাকি এই আয়নাটাই চাই। একদিন তো সে টাকা নিয়ে হাজির। ঘরে ঢুকে মাকে বলল, কাকিমা এই নাও 7,000 টাকা, আয়নাটা আমায় দিয়ে দাও। আয়নাটা আমার পার্লারে দারুণ মানাবে। আয়নাটার জন্য আমার পার্লার এলাকার সবচেয়ে সেরা পার্লার হবে। সবাই যখন আমার হাতে সেজে নিয়ে ওই আয়নার দিকে তাকাবে, দেখবে চোখ ফেরাতে পারবে না। ওই আয়নাটার টানে বারবার আমার পার্লারে ছুটে আসবে। দরকার হলে 7,000 টাকা নিয়ে নাও, আয়নাটা আমাকে দাও। কিন্তু মা রাজি হলেন না। সাধের আয়না। যাই হোক, এভাবে কদিন পাড়ার লোক উৎপাত চালালো। কিছুদিন বাদে সব স্বাভাবিক। তবে একদিন মাঝরাতে ঘটল এক অদ্ভুত ঘটনা। সেদিন খুব গরম থাকায় বাবা ছাদে ঘুমোতে গেছিলেন। মাঝরাতে হঠাৎ একটা শব্দে মায়ের ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ থেকে ছনছন ছনছন একটা আওয়াজ স্পষ্ট হচ্ছে, ঠিক যেন মায়ের হাতের কাছে চুড়ি পড়লে চুড়িতে ঘষা লেগে যে আওয়াজ হয় তেমন। মা ঘুম থেকে উঠে চোখটা মেলতেই শব্দ বন্ধ হয়ে গেল। আমাদের বাড়িতে মা ছাড়া কেউ চুড়ি পড়ে না, কারণ দিদির এসবে কোনো আগ্রহ নেই। তাহলে শব্দটা আসছিল কোত্থেকে? এই ভেবে মা ঘরের দরজা খুলে বারান্দায় বের হয়ে দেখেন আমার দিদির ঘরের দরজা বন্ধ। হঠাৎ আওয়াজটা আবার শোনা গেল রান্নাঘর থেকে। মনে হলো কেউ রান্নাঘরে রয়েছে। রান্নাঘরে ঢুকে সেখানেও কাউকে দেখা গেল না। ছুঁচো অথবা ইঁদুরের উৎপাত হবে। তখনই শব্দটা আবার আসে মায়ের শোবার ঘর থেকে। মা দ্রুত শোবার ঘরে ফিরে আসেন এবং ঢোকা মাত্র এই শব্দটা থেমে যায়। চোখ যায় বাহিরের দিকে খোলা জানালায়। মা দেখেন একটা বেটে কালো ছায়ামূর্তি জানালার কাছে রাস্তার দিকে দ্রুত হেঁটে চলে যাচ্ছে। মা বুঝতে চেষ্টা করলেন লোকটাকে, আর কেনই বা এসেছিলেন আমাদের বাড়ির কাছে। আর সেই মুহূর্তে সেই ছায়ামূর্তি একবার পেছন ফিরে তাকায়। আধো আলো ছায়াতেও মা স্পষ্ট দেখলেন এটা সেই ফেরিওয়ালা, যার অস্বাভাবিক মুখের মধ্যে চলচল করছে সাদা পাথরের চোখটা। সেটা মুহূর্তের জন্যই। তারপর কিন্তু মা আর তাকে দেখতে পাননি। সে অন্ধকারে মিলিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় মা এত বিহ্বল হয়ে পড়েন যে চিৎকার করে কাউকে ডাকবার ক্ষমতাও হারিয়ে ফেলেন। তারপরই মা চিৎকার করে ওঠেন। মায়ের চিৎকার শুনে বাবা, আমি, দিদি সবাই ছুটে চলে এসে দেখি মা ঘরের মধ্যে দাঁড়িয়ে থর থর করে কাঁপছেন। কি হয়েছে জানতে চাওয়ায় মা আমাদের সব ঘটনা খুলে বললেন। আমরা শুনে অবাক হয়ে যাই। পরে মা দিদি একসাথে একই ঘরে শুয়ে পড়েন। বাবা ছাদে চলে যান। আমি আমার নিজের ঘরে ফিরে আসি। সেই রাতে আর কিছু হলো না।
পরদিন সকালে হন্ত হয়ে ঘরে এলো নিমাই কাকা। জিজ্ঞাসা করলো আমাদের বাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা। আমরা না বলি, তাদের বাসায় কিছু হয়েছে কিনা জানতে চাই। কাকা বললেন তার কেনা আলমারিটা মাঝে মাঝে কাঁপছে, বাতাস লাগলে ঘরের জিনিসপত্র যেমন দুলতে থাকে ঠিক সেভাবেই কাঁপছে। ও নিমাই কাকা, এত হালকা কাঠের তৈরি, ফ্যানের বাতাসেও তো নড়তে পারে, অবাক হওয়ার কি আছে? নিমাই কাকা বললেন কিন্তু পাখা তো চলেনি। শুনে আমার মা অবাক। এরপর কাকা ফিরে গেলেন। সেদিন বিকালে মা চা বানাচ্ছিলেন। আমাদের মনে হলো গোটা বাড়িটা কাঁপতে শুরু করেছে। বাবা বললেন, এই শিগগির বাহিরে চলো, ভূমিকম্প হচ্ছে। দ্রুত বাহিরে এসে সবাই দেখলাম সব কিছু স্বাভাবিক। এই ভূমিকম্প কিছুই নয়। বাড়িতে এসে নিমাই কাকার কথা আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কাউকে কিছু বললাম না। তারপর বাড়িটা যে কাঁপছিল তার প্রমাণ পেলাম রান্নাঘরে অনেক বাসনপত্র নিচে মেঝেতে পড়ে থাকতে দেখে। সেদিন সন্ধ্যাবেলা আমি আর দিদি নিজের ঘরে বসে পড়াশোনা করছিলাম। হঠাৎ করে দিদি উঠে মায়ের সামনে গিয়ে দেখে দরজাটা ভেজানো, আর কেউ যেন ফিস ফিস করে মায়ের সাথে কথা বলছে। দিদি এবার স্পষ্ট শুনতে পেল হাসির আওয়াজ, চুরির শব্দ। দিদি ঘরের ভেতর গিয়ে দেখে কোথাও কেউ নেই। সারা ঘরে তীব্র আতরের গন্ধ, আর তাতে দিদির গা গুলিয়ে ওঠে। সে সময় মা খাট থেকে নেমে এসে জানতে চায় কি হয়েছে। বলতে যাবার আগেই আয়না এবং ঘরের জিনিসগুলো যেন তুলে ওঠে। মা দিদি ভয়ে বিস্ময়স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। তারা বুঝতে পারছেন না আয়নাটা আনার পরপরই এসব ঘটনা কেন ঘটছে। এসব তো স্বাভাবিক নয়, অনেক ভয়ের। ওদিকে মাঝরাতে আবারও মায়ের ঘুম ভাঙে একটা শব্দে, ঠিক যেন কোনো একটা মেয়ে চুরির আওয়াজ করছে, ছন ছন ছন। সেদিনের মতোই মনের ভুল ভেবে মা চুপ করে শুয়ে থাকেন। কিন্তু মায়ের মনে হয় চুরির আওয়াজটা এবার তার ঘরেই হচ্ছে। মা কিছুতেই ভয়ে চোখ খোলেন না। ছন 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 করে চুরির আওয়াজটা যেন মায়ের কান ঘেঁষে বারবার খাটের চারিপাশে ঘুরপাক খাচ্ছে। মা বুঝলেন খাটের নিচে কেউ যেন হামাগুড়ি দিচ্ছে। পুরো ঘরটাই ঘুরছে। ভয় মা এক লাফে খাট থেকে নেমে উঠে আলো জ্বালাতে যান। আর সে সময় মায়ের চোখ যায় আয়নার দিকে। খোলা জানালা থেকে যতটুকু আলো আসছিল তাতে মা দেখেন এক সুন্দরী মহিলা আয়নায় নিজেকে দেখছে আর তার চুল ঠিক করছে। মা যেন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। মহিলাটা এবার তার হাতের চুড়িগুলো নাড়িয়ে দেখছে। মা আলো জ্বালাতে যাবে এমন সময় সেই মহিলার মুখোমুখি হয় মা। একটা ভয়ঙ্কর কালো পোড়া বিভৎস মুখ, যার হিংস্র সাদা চকচকে দুটো চোখ। সেই দৃশ্য মা সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠেন, খাট থেকে নেমে পড়ে যান। আমরা এসে দেখি মা খাটে শুয়ে আয়নার দিকে ইশারা করে স্থির হয়ে আছেন। তার মুখ দিয়ে একটা গঙ্গানির আওয়াজ আসছে। সমিত ফিরে পেতে অনেকটা সময় লাগে। মা সব জানালে আমরা বুঝতে পারি ঘুমের ঘরে মা দুঃস্বপ্ন দেখেছেন। পরদিন সকালে আবার নিতাই একা এসে হাজির। জানান গত রাত্রে কাকিমা বেশি কাপড় রাখতে গিয়ে অসাবধানতায় আলনাটা জোরে নাড়িয়ে ফেলে, আর সাথে সাথে তাদের আলনার কাপড়ের ভারে মেঝেতে উল্টে পড়ে। সেটি একটা আর্ম ভেঙে যায়। কিন্তু কিভাবে আলনাটা মেঝেতে উল্টে পড়েছে কেউ বুঝতে পারছে না। নতুন আলনাটা ভেঙে যাওয়ায় তাদের মন ভেঙে গেছে। কিন্তু যেটা আশ্চর্যের বিষয়, স্বামী স্ত্রী মিলে হাজার চেষ্টা করেও আলনাটাকে মেঝে থেকে তুলতে পারেনি। হালকা কাঠের আলনাটা যেন 10 গুণ ভারী হয়ে গেছে। ব্যাপারটা দেখে ওরা ভীষণ ঘাবড়ে গিয়েছে, ভয় পেয়েছে। এবার আমাদের জানাতে এসেছে আমাদের কোনো সমস্যা হয়েছে কিনা এটাও জানতে এসেছে। কারণ নিতাই কাকা ও আমরা এই দুজনেরাই জিনিস কিনেছি। বাবার ইশারায় মা গত রাতের কথা চেপে গেলেন। নিতাই কাকা চলে যাবার পর আমাদের 4 জনের এই বিষয়টা নিয়ে আলোচনা হলো, কিন্তু কোনো কুল কিনারা পেলাম না। সেদিন রাত্রে আমাদের ঘরে কোনো উপদ্রব হলো না, এবং ভয়ঙ্কর উপদ্রব হয়েছে নিতাই কাকার বাড়িতে, যা পরদিন সকালে জানতে পারলাম। সন্ধ্যা নামার কিছুক্ষণ পরে কাকিমার কাছে মনে হয় তার শোবার ঘরে কেউ চলাচল করছে। যে চলাচল করছে তার হাতের চুড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। ব্যাপারটা জানার জন্য রান্নাঘর থেকে কাকিমা সেই ঘরের দিকে যেতে স্পষ্ট দেখে তার আলনাটা আগের মতো দাঁড় করানো। জানালার দিকে পেছনের দিকে এক মহিলা সেই আলনায় কাপড় গুছিয়ে রাখছে, তারই চুরির আওয়াজ হচ্ছে। পেছন থেকে দেখে কাকিমার মনে হয় মহিলাটি যথেষ্ট সুন্দরী। তার ভাবা শেষ হতে না হতেই মহিলাটি মুখ ঘোরায় দরজার দিকে, আর কাকিমা ভয়ে চিৎকার করে ওঠেন। দেখেন একটা কালো আতপোড়া মুখ তার দিকে তাকিয়ে আছে।
একটা মানুষ শ্মশানে আত্মরা হওয়ার পর যদি চিতা থেকে উঠে দাঁড়ায় তাকে যেমন দেখা যাবে ঠিক তেমনি। কাকিমার চিৎকারে নিতাই কাকা ছুটে আসেন, কিন্তু তখন আর কিছুই নেই। কাকিমার কাছে শুনে কাকা ভাবেন শখের আলনাটা ভেঙে যাওয়ায় আজে বাজে চিন্তা করে কাকিমা এসব দেখছেন। এই সবই মনের ভুল। কাকিমার ব্যাপারটা যে ভুল নয় তার প্রমাণ পাওয়া গেল সেই রাতে। কাকিমা ঘুমোচ্ছেন, মাঝরাতে হঠাৎ কিছু পোড়া গন্ধ নাকে আসতেই কাকার ঘুমটা ভেঙে যায়। তিনি আধা ঘুমিয়ে আলনার দিকে তাকাতেই দেখেন আলনাটা সোজা হয়ে আছে এবং তাতে কাপড় চোপড় দাও দাও করে চলছে। কাকা কাকিমা দ্রুত চলে না আগুন নেভাতে চেষ্টা করেন, কিন্তু আগুন নেভার বদলে আরো বেড়ে যায়, যেন জল নয় আগুনে ঘি দেওয়া হচ্ছে। এই অভাবনীয় কাণ্ডে কাকা কাকিমা ভয় পেয়ে যান এবং একটু অন্য মনস্ক হয়। কাকিমার শাড়িতে আগুন লাগে, তার মুখ, গলা, ঘাড়, শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। পরদিন তাকে বাঁকুড়া হসপিটালে ভর্তি করা হয়। এসব শুনে আমার ভীষণ ভয় লাগে। আমাদের মনে কুডাক ডাকা শুরু হয়। ওদিন দুপুরে ঘটল এমন একটা ঘটনা যাতে বাবা, মা, দিদি প্রথমে ভীষণ কষ্ট পেল এবং তারপর পেল ভয়। দুপুরে যে যার ঘরে শুয়েছিল। সামনের মাঠে কিছু ছেলে ক্রিকেট খেলছিল। হঠাৎ একটা ছনছন শব্দে বাবা, মা, দিদির আলস্য কেটে যায়। শব্দটা যেখান থেকে আসছিল সেখানে গিয়ে তারা দেখেন জানালা দিয়ে ক্রিকেট বল এসে আয়নায় লেগেছে এবং তাতে আয়নার কাচের কিছু অংশ মেঝেতে ভেঙে পড়ে আছে। চারিদিকে কাচের টুকরো। কিছুক্ষণ আগে এত দাম দিয়ে কেনা শখের আয়নাটায় এই পরিণতি দেখেও নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না কেউ। বাবা ক্রিকেট বলটা হাতে নিয়ে বাইরে গিয়ে দেখে ফাল্গুনী কাকুর ছেলে ব্যাট হাতে দাঁড়িয়ে। বাবাকে দেখেই সে ভয় দৌড়ে নিমেষে সব ছেলেরা উধাও হয়ে গেল। বাবা ফিরে এসে দেখেন মা বসে পড়ে কাঁদছেন আর দিদি ঝাঁটা দিয়ে কাঁচ পরিষ্কার করছেন। নির্বাক হয়ে রাগে দুঃখে গজরাতে গজরাতে বাবা বলে উঠলেন, ফাল্গুনের ছেলেটা বলটা মেরেছে, দেখো না, কাল গিয়ে ঘাট ধরে টাকা নিয়ে আসবো। ঘটনাটা কেউই মন থেকে মেনে নিতে পারছিল না। অবশেষে বাবা বললেন, যা হবার হয়েছে, আর দুঃখ করতে হবে না। সামনের সপ্তাহে আর একটা ড্রেসিং টেবিল কিনে নিয়ে এসো। এই বিষ্ণুপুরে গেলেই হবে। মা ঠাকুমারা বলতো ওই ভাঙা আয়নায় নাকি মুখ দেখতে নেই, চলো এটাকে বাইরে ফেলে দেই। মাকে চুপচাপ বসে থাকতে দেখে বাবা আর আমি মিলে আয়নাটা সরাতে চাই, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আয়নাটা এক চুলো নড়াতে পারছি না। সেটা 10 গুণ ভারী হয়ে গেছে। আমাদের অবস্থা দেখে মা বিস্ময়ে তাকিয়ে থাকেন, ভেতরে ভেতরে ঘামতে থাকেন। বুঝলাম মা ভীষণ ভয় পেয়েছেন। সত্যি বলতে বাবাও এবার নির্বাক এবং একটু অবাক। বুঝতে চেষ্টা করেন ব্যাপারটা কি। নিতাই কাকার কথা যদি সত্যি হয় তাহলে আয়নার আলনার ব্যাপারটা একই রকম লাগছে। এটা কি কাকতালীয় নাকি এর ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে? ভাবতে ভাবতে দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলো। আয়নাটা একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হলো যাতে চোখের সামনে শখের জিনিসটার পরিণতি দেখে মন খারাপ না হয়। সেদিন সন্ধ্যায় আমি আমার ঘরে বসে পড়ছিলাম। হঠাৎ পাড়ার ভেতর থেকে লোকের আওয়াজ শুনে জানালায় উকি মেরে দেখি একটি মারুতি গাড়ি খুব স্পিডে আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আর তার পেছনে কিছু মহিলা কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে। বুঝলাম না কি হলো। বাবা সেই ভিড়ের মধ্য থেকে ঘরে ঢুকলেন। কি হয়েছে জিজ্ঞাসা করায় বাবা বললেন, ফাল্গুনীদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে। ফাল্গুনীর ছেলেটা ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। নামার সময় দোতলা থেকে পড়ে গিয়ে বীভৎসভাবে মাথা ফাটিয়েছে, প্রচণ্ড ব্লিডিং হয়েছে। ছেলেটা বারবার জ্ঞান হারাচ্ছে, বাঁচবে কিনা আশা নেই। এই তো হসপিটালে নিয়ে গেল, আর হসপিটালে যাবার আগে স্থানীয় ডাক্তার তাকে ফার্স্ট হিট দিচ্ছিল। সে সময় অল্প জ্ঞান ফিরলে মাকে জানায় সিঁড়ি দিয়ে নামার সময় কেউ নাকি তাকে ধাক্কা দিয়েছে। পেছন ফিরে যেটুকু দেখেছে তাতে মনে হয়েছে কোনো একটা মেয়ে। বাবার কথা শুনে মন খারাপ হয়ে গেল। পরদিন রাতে আমাদের বাড়িতেও ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। রাতের খাবার সেরে আমরা সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। মাঝরাতে এক তীব্র আতরের গন্ধে মায়ের ঘুম ভেঙে যায়। এই গন্ধটা মা আগে কখনো পায়নি। গন্ধটা এতই তীব্র যে রাতের খাবারটা গলা ঠেলে বেরিয়ে আসতে চাইছে। জল খাবে বলে মা উঠে দেখে আয়নায় জড়ানো সাদা কাপড়টা আয়নার সাথে সেটে যেন বেশ ফুলে ফেপে উঠেছে। হাওয়া দিলে যেমন হয় আর কি, কিন্তু আজ এক ফোঁটাও হাওয়া নেই। একটা লম্বা বালিশ দাঁড় করিয়ে রাখলে যেমন লাগে ঠিক তেমন লাগছে আয়নার সামনের কাপড়টা। সামনে যেতেই মা দেখল কাপড় জড়িয়ে আয়নার ভেতর থেকে কোনো একটা অবয়ব লুকিয়ে মাকে দেখছে। সেটা দেখে মায়ের মাথাটা ঝিমঝিম করতে লাগলো। সাহস করে কাপড়টা টান দিতেই এক ঝটকায় কাপড়টা মাকে মুড়িয়ে ফেললো। দম বন্ধ হতে চিৎকার করে মা কাপড় থেকে বেরিয়ে এসে
আয়নার দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে মানুষ আতপোড়া শরীরে সেখানে দাঁড়িয়ে আছে, আর তার মুখে বিভৎস পৈশাচিক হাসি। এই দৃশ্য দেখে মা লুটিয়ে পড়ে মেঝেতে। ব্যাস, আর কিচ্ছু মনে নেই। অনেক পরে মায়ের জ্ঞান ফিরলে আমরা চারজনই সেই রাতটা একসাথে কাটাই, ঘুমোই না। আমাদের বুঝতে বাকি থাকে না ওই ফেরিওয়ালা আমাদের দুই পরিবারকে কম দামে অভিশপ্ত আসবাবপত্র বেচেছে। মা ঠিক করেন আয়নাটাকে হয় বিক্রি করবেন, না হয় কাউকে দিয়ে দিবেন। বুঝতে পারেন আয়নার মধ্যে অশুভ কিছু রয়েছে। এই আয়নাটা ঘরে রাখা মোটেও শুভ না। পরদিন রাতেও গন্ধে মায়ের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখেন গোটা ঘর ধোঁয়ায় ভরে গেছে, আর ড্রেসিং টেবিল সমেত আয়নাটা দাও দাও করে চলছে। মায়ের চিৎকারে আমরা জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। আগুন কিছুটা কমে আসে, কিন্তু পরক্ষণে অদ্ভুতভাবে আবার দাও দাও করে জ্বলে ওঠে। আর সেই আগুনের ঝলকানিতে মা আর দিদির দুজনের হাত, মুখ, ঘাড়, গলা অল্প অল্প পুড়ে যায়। পরদিন সকালে পুরো আয়নাটা বাড়ির পেছনে গর্ত করে আমরা মাটি চাপা দিয়ে দেই, যাতে কারো নজরে না পড়ে। মায়ের কথায় গোটা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে বাড়িটাকে শুদ্ধ করা হয়। এরপর আর বাড়িতে কোনো উপদ্রব হয়নি। ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে পুরো জায়গা সারানো গেলেও নিতাই কাকার স্ত্রীর মতো মা ও দিদির পোড়া দাগ আজও রয়ে গেছে। কিন্তু এই ঘটনায় মা ও দিদি এতটা ভয় পান যে তারা অপ্রকৃতস্থ হয়ে যান, উল্টাপাল্টা বলতে থাকেন, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম। কখনো ঘুম মেরে বসে থাকেন, কখনো না ঘুমিয়ে বসে থাকেন, কখনো ভয়ে চিৎকার করেন, উল্টাপাল্টা করতে থাকেন। কেউ বলে ওদের উপরে অশুভ শক্তি ভর করেছে, কেউ বলে বায়ু চলেছে, আড়ালে অনেকে আবার বলতে শুরু করে পাগল হয়ে গেছে। এসব শুনে বাবা ভীষণ মুষে পড়েন। বিভিন্ন লোকের পরামর্শ নিয়ে কত জায়গায়, কত ঠাকুর বাড়িতে নিয়ে যান, কিন্তু লাভ হয়নি। শেষে বর্ধমানের দিকে এক বাজারে মুসলিম পীরের কাছে যান, তাবিজ এবং ঝাড়ফুঁক করিয়ে আসেন। এখন তারা অনেকটাই সুস্থ। ভাগ্য ভালো, দিদির ঘাড়ের দাগটা ছাড়া বাকি দাগগুলো প্রায় সেরে গেছে, কিন্তু মা নিতাই কাকার স্ত্রীর পুরো দাগগুলো এখনো রয়ে গেছে। এই কদিন আগে বাড়ি গিয়ে জানতে পারলাম আমাদের আর নিতাই কাকাদের ঘটনা জানাজানি হবার পর কার্তিক জ্যাঠার নাকি খুব ইচ্ছা হয়েছিল আরামবাগ যাওয়ার। কিছুদিন আগে পুরনো কাজের সূত্র ধরে জ্যাঠা আরামবাগ গিয়েছিলেন। সেখানে সেই ফেরিওয়ালার খোঁজ করতেই একটা অদ্ভুত ব্যাপার জানা গেল। অনেক খোঁজাখুঁজির পর জ্যাঠা আরামবাগের ধনিয়াখালীর রাস্তায় এক মুসলিম পাড়ায় গিয়ে জানতে পারেন ওখানে জামালপুরের মুসলিম ফেরিওয়ালা ঘর ভাড়া নিয়ে পুরনো কাঠের আসবাবপত্রের ব্যবসা করত। এসব নাকি সে লালগোলো মুর্শিদাবাদ জামালপুর এলাকায় প্রাচীন রাজবাড়ি বা নবাব মহল থেকে সংগ্রহ করত। সেই বাড়ির মালিক কার্তিক জ্যাঠাকে জানায় করোনার প্রাদুর্ভাবে সেই ফেরিওয়ালা দেশের বাড়ি চলে গেলেও করোনার প্রকোপ কমার পর সে আর ফিরে আসেনি। করোনার প্রকোপ কমার পর সে আবার ফিরে আসে। ফেরার পর দেখা যায় সে যেন সম্পূর্ণ বদলে গেছে। দিনের বেলায় সে খুব একটা বের হতো না বললেই চলে। অনেক রাতে তাকে বাড়ির আশেপাশে অনেকেই ঘুরতে দেখত। পাড়ার কারো সাথে সে মিশত না। পাড়ার কিছু ছোট বাচ্চারা খেলতে গিয়ে তার ঘরে উকি মেরে দেখে ফেরিওয়ালা একটা মস্ত বড় ছাগলের নাড়ি ভুড়ি টেনে টেনে খাচ্ছে। এই দৃশ্য দেখে ছেলেরা ভয় পেয়ে যায়। এর কিছুদিন পর একদিন রাত্রে হঠাৎ আগুন লেগে আসবাবপত্র সহ সেই ভাড়া করা ঘর পুড়ে যায়। তবে ফেরিওয়ালার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ওখানে রাবিশ পরিষ্কার করার সময় ছায়ের মধ্যে এমন কিছু পাওয়া গেছে যা ওখানে থাকার কথা নয়। অনেকের অনুমান সে নাকি রাত্রে গোপনে অশুভ প্রেতাত্মা বা জিন চর্চা করত। তবে আজ সেখানে নতুন বাড়ি তৈরি করা হয়েছে। সেই বাড়িতে যে ভাড়াটিয়া আসে তারা থাকতে পারে না। সবাই বলে জায়গাটা অভিশপ্ত। বাড়ির মালিকও নতুন ঘর তালা মেরে গেছে। সব শুনে জ্যাঠা ফিরে আসেন এবং আমাদের সবকিছু জানান। কাকার কাছে এমন অদ্ভুত ঘটনা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই ঘটনাটি শোনার পর আমার নিজেরও কয়েকটা রাত ভালো করে ঘুম হয়নি। ঘটনাটি শোনার পর ফেরিওয়ালার কাছে কোনো জিনিসপত্র কিনবো না, তাদের সাথে আমি একমত হই। ফেরিওয়ালাও গ্রাম ঘুরে ঘুরে গৃহস্থের কাছে জিনিসপত্র বিক্রি করার আশা করে, আর গৃহস্থরাও দাম দর করেই বাজার অপেক্ষিত সস্তায় অনেক জিনিস ফেরিওয়ালার কাছেই পেয়ে যান। তবে অবশ্যই দেখা দরকার সেগুলো যেন নতুন হয়। পুরনো বা কারো ব্যবহৃত জিনিস এভাবে জলের দামে পেলেও সেটা নেওয়া উচিত নয়। তো এই ছিল কাকার মুখ থেকে শোনা অদ্ভুত ঘটনা। জানি না কতটা গুছিয়ে লিখতে পারলাম। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। এই বলেই আবির মণ্ডল তার ঘটনাটি শেষ করেছেন। অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আবির মণ্ডলের পাঠানো দুর্দান্ত একটি ঘটনাটি আমার কাছে
সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী লেগেছে এবং দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং সেই সাথে আপনার জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা যদি ঘটে থাকে, অথবা আপনার শোনা এমন কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। ঘটনাটি উনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আমি তানভীর তুষার। আপনাদের জন্য এতদিন যত ঘটনা শেয়ার করেছি তার মাঝে এই ঘটনা বেশ কিছু দিক থেকে আলাদা। এটা একটা ভৌতিক আবহের চেয়ে বলা যায় অদ্ভুত কিছু অভিজ্ঞতার মিশেল। আর সেই ঘটনার কেন্দ্রে আছেন মাওলানা কালু শাহ ফকির। ভূমিকার বর্ণনা করে চলুন চলে যাই ঘটনায়। ঘটনার সময়কাল ঠিকভাবে বলতে পারেননি ঘটনার কথক, তবে তিনি বলেন দেশভাগের আগের সময়ের একটা ঘটনা। বাংলাদেশের নামে কোনো দেশ তখনও জন্ম নেয়নি। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে জমিদার প্রথা। আজকের বাংলাদেশের উত্তরাঞ্চলের এক গ্রামীণ এলাকা। অবরিত ফসলের মাঠ আর বিঘার পর বিঘা ছনের ঘন জঙ্গলের মাঝে বেড়ে ওঠা একটা বাড়ি। সেখানে শুধুমাত্র একটি সম্ভ্রান্ত পরিবার বাস করত। বাড়ির কর্তার নাম ছিল ইসমাইল ব্যাপারী। তাদের জমিদার বলা যায় না, কিন্তু গ্রামে তাদের রয়েছে বিশাল জমির মালিকানা। স্বামী আর স্ত্রী মিলে দুজনে বাস করতেন সেখানে, আর চাকর চাকরানি মিলে মোট 10 জনের মতো লোক। তাদের সেই বাড়ির সামনে দিয়ে এঁকে বেঁকে একটা ছোট্ট নদী চলে গেছে, আর নদীর অপর পাড় দিয়ে পায়ে হাঁটা পথ, আর দুই ধারে বিশাল ছন কাশফুলের গাছ। সেই সাথে একটু পরপর বাবলা গাছের সারি। তাদের বাড়ি থেকে নিকটবর্তী গ্রাম বেশ খানিকটা দূরে। জমির আইল ধরে পায়ে হেঁটে প্রায় 10 মিনিটের মতো লাগে হেঁটে যেতে। আর তখন গ্রামের বাজার, যেটা মূলত গঞ্জের হাট নামে পরিচিত, সেটাও ছিল কয়েক কিলোমিটার দূরে। আর সেখানে যেতে পাড়ি দিতে হতো বাঁশঝাড় সহ বিভিন্ন গাছের ঘন জঙ্গল। ইসমাইল ব্যাপারী সেই গঞ্জের হাটে ব্যবসা করতেন। সপ্তাহে 2 দিন তার চাকর কয়েকজন সাথে নিয়ে বর্ষায় নৌকা আর শুকনো সময় হেঁটে যাতায়াত করতেন। এমনই এক সময়ে শীত তখন যাই যাই করছে প্রকৃতি থেকে। চারিপাশে তখনও শীতের আমেজ নেমে আসে রাতের বেলায়। ইসমাইল ব্যাপারী একদিন তার 3 জন চাকর নিয়ে গেলেন গঞ্জের হাটে। আসবেন পরদিন দুপুরের দিকে। সেদিন ইসমাইল ব্যাপারীর বউ বাড়ি থেকে ঠিক একটু সামনে নদীর পাড়ে তাদের কলা গাছ দিয়ে বাঁধানো ঘাটে গেলেন কাপড় ধুতে। তার সাথে তখন ছিল 3 জন কাজের মহিলা। কাজের মহিলাগুলো 2 জন কলা গাছের উপরে কাপড়গুলো বাড়ি দিচ্ছে, আর একজন হাঁটু পানিতে নেমে কাপড় ধুয়ে দিচ্ছে। ইসমাইল ব্যাপারীর বউ নদীর পাড়ে দাঁড়িয়ে তাদের কাজ তদারকি করছে আর তাদের সাথে গল্প করছে। কাপড় ধুতে গিয়ে বেলা গড়িয়ে সূর্য তখন পশ্চিম আকাশে অনেকটা হেলে পড়েছে। শীতের এই সময়ে তেমন একটা রোদ থাকে না দিনের বেলায়। তার মাঝে সেদিন আবার বাতাস উঠেছে খুব বেশি। নদীর ওপারে থাকা কাশফুলের গাছগুলোতে শিরশির করে শব্দ হচ্ছে। এরই মাঝে কোথাও থেকে খুব ক্ষীণ একটা মেয়েলি গলায় কান্নার আওয়াজ ভেসে আসে থেমে থেমে। পানিতে নেমে কাপড় ধোয়া সেই মহিলা প্রথমে বুঝতে পারে সেই ক্ষীণ কান্নার শব্দ। পানিতে নেমে থাকা সেই মহিলা অপর 2 জনের দিকে তাকিয়ে বলে তারা কি কোনো কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল কিনা, কিন্তু অপর 2 জন বলে তারা কিচ্ছু শুনতে পাচ্ছে না। এদিকে ইসমাইল ব্যাপারীর বউ তাদের 3 জনকে সেখানে রেখে বাড়ি চলে আসে। বিকেল খুব দ্রুত গড়িয়ে যায়। চারিপাশে তখন অল্প অল্প ঝিঝি পোকার ডাক শুরু হয়, আর দূরে কোথাও ঘন জঙ্গল থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। ঠিক এমন সময় ইসমাইল ব্যাপারীর বউ চমকে ওঠে কিছু পরিচিত চিৎকারে। তার কাপড় ধুতে থাকা সেই 3 জন মহিলা অনেক জোরে হাউমাউ করে কান্নার মতো ভয়াক্ত চিৎকার করে বাড়ির দিকে দৌড়ে আসে তারা। তিনি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। মহিলা 3 জন একসাথে দৌড়ে যেন হুমড়ি খেয়ে পড়ে যান। ইসমাইল ব্যাপারীর বউ তাদের জিজ্ঞাসা করেন কি হয়েছে। তখন কাঁপা কাঁপা কান্না জড়িত কণ্ঠে একজন মহিলা বলল, আপনি যখন নদীর পাড় থেকে চলে আসলেন বাড়িতে, তখন আমরা 3 জন গল্প করছিলাম আর কাপড় ধুচ্ছিলাম। এর মাঝে আমি একা যে কান্নার আওয়াজটা শুনছিলাম, তখন সেটা সবাই মিলে শুনতে শুরু করলাম। আমরা কিছুটা অবাক হলাম।
এ সময় এখানে কোনো মহিলা আসবে কোত্থেকে? আর সে কান্নাই বা করবে কেন? আমরা সবাই মিলে একটুক্ষণ চুপ থেকে কান্নার শব্দটা ঠিক কোথা থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করলাম। সময়ের সাথে পাল্লা দিয়ে সেই কান্নার শব্দটা আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। পরে সবাই খেয়াল করলাম নদীর ওপারে সেই হাঁটা পথটায় একটা বুড়ি মহিলা কান্না করতে করতে সামনের দিকে হেঁটে যাচ্ছে। বয়সের ভারে অনেকটা কুঁজো হয়ে গেছে সেই বুড়ি, পরনে ময়লা সাদা একটা শাড়ি। আমাদের নদীর ঘাটের উপরের বাবলা গাছটায় সোজাসুজি আসতেই আমি তাকে ডাক দিয়ে জানতে চাইলাম তার কি হয়েছে, আর এই সময়ে একা একা এই পথ দিয়ে কান্না করতে করতে সে কোথায় যাচ্ছে। কিন্তু তিনি আমাদের দিকে তাকালেনও না, কথাও বললেন না। আস্তে আস্তে সে কান্না করতে করতে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। তারপর আমি কিছুটা রাগ করেই তার দিকে তাকিয়ে বললাম, সমস্যা কি? এ রাস্তায় তো একা কোনো ছেলে মানুষ যায় না এই সময়। তোমার কি হলো বুড়ি? কথা কও না। আহা, কথা কও না। বিশ্বাস করবেন না, কুচো বুড়িটা আমাদের দিকে ফিরে তাকালো। এত বিভৎস মুখ যা আমরা আগে কোনো দিন দেখিনি। অপর একজন মহিলা বলল, সেই মুখ দেখে মনে হলো বড় বড় কি সব ফোড়া বের হচ্ছে, আর সেখান থেকে পাতলা কোনো তরল গড়িয়ে পড়ছে। তার চোখের কোটরে যেন শুধুই তপ তপ করে জ্বলতে থাকা কোনো আগুনের শিখা। দেখে মনে হচ্ছিল যেন কোনো কুপিবাতি জ্বলছে চোখ দুটোতে। আমরা দেখে সবাই ভয়ে আটকে গেছি। এরই মাঝে সেই বুড়ি কান্না থামিয়ে আমাদের দিকে তাকিয়ে রাগ হয়ে বলল, মরবি, মরবি, তোরা সব মরবি। এই কথাটা বলার সাথে সাথে একটা পচা গন্ধ কোথা থেকে যেন এসে আমাদের নাকে লাগলো, আর মনে হলো পেটের মাঝে থাকা সবকিছু যেন সেই গন্ধে উল্টে বের হয়ে আসবে। আমরা তো ভয়ে সাথে সাথে সবকিছু ফেলে চিৎকার করে এখানে দৌড়ে চলে এসেছি। এবার ইসমাইল ব্যাপারীর বউ সহ সবাই গেল নদীর ঘাটে। সাথে গেল আরো একজন চাকর। নদীর ঘাটে গিয়ে দেখে কোথাও কিছু নেই, বুড়ির কোনো চিহ্ন মাত্র নেই। নদীর ঘাটে শুধু পড়ে আছে তাদের ফেলে যাওয়া কাপড়গুলো। ইসমাইল ব্যাপারীর বউ তখন তিনজনকে সাহস দেওয়ার জন্য বললেন, দেখো, তোমরা হয়তো ভুল দেখেছ, কিন্তু তিনি জানেন এই সান্ত্বনা দেওয়া নিরর্থক, কারণ তিনজন মানুষ একসাথে ভুল দেখতে পারে না। তারা কাপড়গুলো নিয়ে সেদিনের মতো বাড়ি ফিরে এলেন। রাতের খাবার খেয়ে সবাই যে যার মতো ঘুমোতে চলে গেলেন। বাড়িতে বড় করে যে ঘরটা বানানো হয়েছে সেখানে থাকেন ইসমাইল ব্যাপারী আর তার বউ। আর ডান পাশের বাড়িতে ঢোকার একটা গেট, সেই গেটের পাশে আরো একটা ঘর তোলা। সেই ঘরে থাকেন কাজের মহিলারা, আর সেটা থেকে আর একটু দূরে একটা বিশাল গোয়াল ঘর। সেই গোয়াল ঘরের পাশের ঘরটায় থাকেন রাখাল আর তাদের চাকরের দল। ইসমাইল ব্যাপারীর বউয়ের খেয়ে শুয়ে পড়ার একটু পর চোখটা মাত্র লেগে এসেছে। এর মাঝেই পাশের ঘর থেকে ভেসে আসে একটা কান্নার আওয়াজ। ঠিক সেই সময় তিনি ঘরে জ্বলতে থাকা কুপিবাতিটা নিয়ে তাড়াতাড়ি বাহিরে যান। দেখেন কয়েকজন চাকরও চলে এসেছে সেখানে। সেই মহিলাদের ঘরের সামনে এসে জোরে ডাক দিতেই এক মহিলা দরজা খুলে বেরিয়ে আসে ঘর থেকে। বাহিরে বের হয়ে কিছু বলার আগেই সে মুখ ভর্তি করে বমি করে, আর একটু পরে কিছুটা ধাতস্থ হয়ে বলে, ঘরের ভেতরে সবারই একই অবস্থা, সবার পানির মতো বমি হচ্ছে। সেই সন্ধ্যাবেলা তাদের সাথে যে চাকর নদীর পাড়ে গেছিল বুড়িকে খুঁজতে, সে দৌড়ে ইসমাইল ব্যাপারীর বউয়ের কাছে চলে আসলো। সেই চাকরটি সবচেয়ে পুরাতন, তার বয়স অনেক বেশি। তার শ্বশুর মশাইয়ের সময় থেকে এই পরিবারের সাথেই আছেন তিনি এসে বললেন, মা, কে এসেছিল আজ আমাদের এখানে? আমি বুঝতে পেরেছি, বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে চলুন, আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না। ইসমাইল ব্যাপারীর বউ তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আর এদের এমন অসুস্থ অবস্থায় রেখে এই রাতে যাব কিভাবে? প্রবীণ সেই চাকরটি তখন কিছুটা চিৎকার করে বললেন, মা, এখানে আজ ওলা বিবি এসেছিল। তারা যে পথে আসে সে পথে মরণ লেগে যায়, সব কিছু যেন এক নিমেষেই ছাড়খাড় করে দেয়। তাড়াতাড়ি এখান থেকে চলুন, না হলে আমরা কেউই বাঁচতে পারবো না। আর এই তিনজনের কথা চিন্তা করে লাভ নেই, তাদের জন্য আমাদের আর কিছুই করার নেই। তারা হয়তো সকাল পর্যন্ত টিকতে পারবে না। সেই রাতেই তারা কয়েকজন মিলে হাতে কিছু লাঠি আর লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ে, যায় পাশের গ্রামের উদ্দেশ্যে। সে গ্রামে ছিল ইসমাইল ব্যাপারীর অন্যান্য আত্মীয় স্বজনেরা। তারা শুধু একা গিয়ে নতুন বাড়ি করেছিল। ওদিকে বছর 2 একক আগে তারা এই বাড়িতে এসে সারা রাত সবাইকে ডেকে তুলে মোটামুটি ঘটনা জানলো। সেই রাতে আর কারো ঘুম এলো না। সকালে সূর্য ওঠার সাথে সাথেই
পুরো গ্রামে ছড়িয়ে গেল খবরটা। ভয়ে কেউ আর যায় না ওদিকে। পরে দুপুরের দিকে যখন ইসমাইল ব্যাপারী তার লোকজনদের নিয়ে ফিরে আসে, তখন গ্রামে ঢোকার আগে তিনি রাস্তার কাছে লোকমুখে অনেক কথাই জানতে পারেন। তার বউ যে গ্রামে ফিরে এসেছেন রাতে, এটাও জানতে পারেন সেখানেই। তাই তিনি বাড়ি না গিয়ে সোজা আদি বাড়িতে আসেন। বউ এবং তার প্রবীণ চাকরের কাছ থেকে বিস্তারিত শোনেন। তারপর গ্রামের কয়েকজন যুবক আর চাকররা মিলে সিদ্ধান্ত নেয় ইসমাইল ব্যাপারীর বাড়িতে গিয়ে সেই মহিলা 3 জনের খোঁজ নিয়ে আসবে। সবাই কথা মতো দুপুরের পরে বের হয় তার বাড়ির উদ্দেশ্যে। আস্তে আস্তে বাড়ির দিকে এগোতেই দূর থেকে তাদের বাড়িতে ঢোকার প্রথম গেটের মুখে সেই মহিলাদের একজন পড়ে আছেন দেখতে পায়। কাছেই কিছু মাছি ভন ভন করে উঠছে। দূর থেকে আর বুঝতে বাকি থাকে না সেই মহিলা বেঁচে নেই। আর কেউ সাহস করল না সামনে এগোতে। তারা সেখান থেকে জোরে জোরে ডাকা শুরু করলো 3 জনের নাম ধরে, কিন্তু কারো কোনো শব্দ মিলল না। সবাই কিছুটা নিশ্চিত হয়ে যায় আর কেউ বেঁচে নেই এই বাড়িতে। তারা সবাই গ্রামে ফিরে আসে। ইসমাইল ব্যাপারীর পুরনো বাড়িতে একটা বিশাল পুকুর আছে, আর সেই পুকুর পাড়ে কয়েকটা তাল আর খেজুর গাছের সাথে আছে বিশাল এক শিরীষ গাছ। সেই শিরীষ গাছের নিচেই অনেক বড় করে বানানো আছে একটা কাচারি ঘর। ঘরের ওপারের চালাটা ছনের হলেও ঘরের শুধু পুকুরের দিকের বেড়াটা সম্পূর্ণ দেওয়া, আর বাকি 3 দিকের বেড়াটা এক বুক সমান উঁচু করে দেওয়া। ঘরের সামনে ছন দিয়ে চালা দেওয়া একটা বারান্দাও আছে, যেটাকে চালি বলেই ডাকা হতো সে সময়ে। গ্রামে আগে প্রায় সব অবস্থা সম্পন্ন বাড়িতে এই ঘরের প্রচলন ছিল, যেটা মেইন বাড়ি থেকে কিছুটা দূরে। গ্রামের গণ্যমান্য ব্যক্তি, প্রবীণ লোকজন, গ্রামের পুরুষেরা এখানে বসে গল্প করত আর বিভিন্ন দলগত সিদ্ধান্ত নিত। এছাড়াও কোনো অচেনা পথিক আসলেও তাদের ঠাঁই হতো এই কাচারি ঘরেই। যাই হোক, সেদিন সন্ধ্যায় গ্রামের অনেক পুরুষ মানুষ মিলে সেই ঘরের মাঝে একটা লণ্ঠন জ্বালিয়ে বসে পড়ল। গ্রামের কিছু ছোট ছেলে মেয়েও জায়গা করে নিয়েছে সেই ঘরের কোণে। সবার মুখে কেমন একটা ভয়ের ছাপ। বাড়ির কিছু মহিলারাও আছে উৎকণ্ঠায়। এর মাঝে এক প্রবীণ বৃদ্ধ বলে উঠল, শোনো তোমরা, এই ওলা বিবির মতো ভয়ঙ্কর আর কিছু নেই। যে গ্রামে যাবে সেই গ্রামের সব মানুষকে খেয়ে ফেলবে। আমাদের ভাগ্য এখন পর্যন্ত ভালো যে ওলা বিবি নদীর ওপার দিয়ে চলে গেছে, তবে আবার যে সে ফিরে আসবে না তার কোনো ঠিক নেই। তাই বিকালের আগেই সবাই কাজ শেষ করে ফেলবে, আর সন্ধ্যার মাঝেই সবাই খেয়ে শুয়ে পড়বে। ছোট ছেলে মেয়েদের দিকে খেয়াল করবে, তারা যেন বেশি দূরে খেলতে না যায়। আর রাতে অচেনা কোনো মহিলা লোক গ্রামের দিকে আসলে কেউ তার সাথে কথা বলবে না, ডাকবে না। পাশ থেকে এক যুবক বলে উঠল, তাহলে ইসমাইল ব্যাপারীর নতুন বাড়িতে যে 3টা মরা পড়ে আছে কাল থেকে, সেগুলোর কি করব আমরা? চারিপাশে চাপা গুঞ্জন উঠল। ইসমাইল ব্যাপারী হুকো একটা গড়গড় শব্দ করে টান দিয়ে বললেন, সবাই শুনুন, যেহেতু আমার বাড়িতে এই অবস্থা হয়ে আছে আর আমার গোয়ালে এ সময় গরুও নেই, আমি সব বিক্রি করেছি নতুন জাতের গরু তোলার জন্য। তাই ওই বাড়িতে আর ফিরে যাওয়ার তেমন ইচ্ছে নেই আমার। আর এই লাশগুলো তো আমাদের কেউ কবর দিতেও পারবে না। তাহলে একটা কাজ করা যায়, পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে লাশ সহ বাড়িটা পুড়িয়ে ফেলা যায়। সবাই সেই সিদ্ধান্তে রাজি হয়ে গেল। পরদিন দিনের বেলায় এই কাজ করা হবে। শুধু গ্রামের কিছু যুবক আর গণ্যমান্য ব্যক্তিরা সেখানে থাকবে। সেই কথা অনুযায়ী সবাই যে যার বাড়িতে চলে গেল। পরদিন সকাল পেরিয়ে যখন দুপুর হয়ে এলো, তখন নির্দিষ্ট কিছু লোক এগিয়ে গেল ইসমাইল ব্যাপারীর সেই নতুন বাড়ির দিকে। এরপর তার এক চাকর ইসমাইল ব্যাপারীর শোবার ঘরের এক পাশে বেড়া কেটে ভেতরে গিয়ে শুধু প্রয়োজনীয় কিছু কাগজ আর গহনাগুলো নিয়ে চলে আসলো। চারিপাশে তখন লাশের পচা গন্ধে ভরে গেছে। বাইরের গেটে পড়ে থাকা লাশটা কয়েকজন যুবক মিলে একটা বড় বাঁশ ঝাড় দিয়ে অনেক দূর থেকে ধাক্কা দিয়ে ঘরের বেড়ার দিকে পাঠিয়ে দিল। এরপর দূর থেকে কেরোসিন তেল ছিটিয়ে পুরো বাড়িটা পুড়িয়ে দিল। সবার চোখের সামনে তপতপ করে জ্বলতে থাকলো ইসমাইল ব্যাপারীর নতুন বাড়ি। সেই সাথে সেই আগুনের কুণ্ডলিতে পুড়ে যেতে থাকলো 3 জন মহিলার লাশ। বাড়ি যখন অনেকটাই পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেল, গ্রামের সবাই তখন বাড়ির দিকে চলে আসলো। এর কদিন পর থেকে তারা শুনতে পারল তাদের আশেপাশে কিছু গ্রামে মরগ লেগেছে। একের পর এক গ্রামে ওলা ওঠায় মানুষ সাফ হয়ে যাচ্ছে। আর অনেক গ্রামের মানুষ নাকি ওলা বিবিকে দেখেছে তাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে। শুধু ইসমাইল ব্যাপারীর এই গ্রামে এখনো আসেনি ওলা বিবি। তারা তাদের গ্রামের সাথে অন্য গ্রামের যোগাযোগ প্রায় বন্ধই করে দিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরও আর রক্ষে হলো না। তাদের গ্রামের এক পাশেও এক রাতে এলো সেই মরগ, যাকে একবার ধরে আর সে উঠতে পারে না। তার জন্য বরাদ্দ হয়ে যায় নিশ্চিত মৃত্যু। এভাবে গ্রামের প্রায় অনেকেই নিশ্চিহ্ন হয়ে গেল এই ওলা বিবির কারণে। গ্রামে গ্রামে নেমে আসলো ভয়াবহ রকমের এক শোকের ছায়া। এভাবে চলে গেল
আরো একটা বছর। সব কিছু তখন মোটামুটি স্বাভাবিক হয়ে আসলো, কিন্তু ইসমাইল ব্যাপারী সেই নতুন বাড়ি সেই থেকে পরিচিত হয়ে উঠল পোড়া বাড়ি নামে। কিন্তু এরপর থেকেই শুরু হলো সেই গ্রামের আসল সমস্যা। ভর দুপুরে এক রাখাল গেল মাঠে গরুর পাল নিয়ে। এর মাঝে একটা গরু দলছুট হয়ে চলে গেল ওই পোড়া বাড়ির দিকে। পোড়া বাড়ির ঘর যেখানে ছিল তার পাশের মাটিতে কিছুটা ঘাস হয়েছে নতুন। সেই গরু সেখানে ঘাস খেতে শুরু করলো। রাখাল এটা দেখে কি করবে বুঝে উঠতে পারছে না, কারণ এই বাড়িতে ঠিক কি হয়েছে তা গ্রাম শুদ্ধ সবাই জানে। এজন্য সবাই সেই বাড়ি সব সময় এড়িয়ে চলতো। রাখাল একবার ভাবলো দৌড়ে গিয়ে গরুটা ধরে নিয়ে আসবে, কিন্তু একটু পরেই তার মনে হলো না, কোনোভাবেই সেখানে যাওয়া যাবে না। তাই দূর থেকে কিছু মাটির ঢিলা নিয়ে সে গরুটাকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু গরু অন্যদিকে না গিয়ে ঢিলের ভয়ে আরো বাড়ির সীমানার ভেতরে ঢুকতে শুরু করলো। রাখাল অনেকভাবে চেষ্টা করেও গরুটাকে বাহিরে আনতে পারলো না। এদিকে সূর্য আস্তে আস্তে হেলে পড়েছে পশ্চিম আকাশে। রাখালকে এবার তার গরু নিয়ে গ্রামের পথে ফিরতে শুরু করতে হবে। রাখাল গরু নিয়ে আস্তে আস্তে হেঁটে গ্রামের দিকে যেতে লাগলো। না হলে গরু নিয়ে আস্তে আস্তে হেঁটে গ্রামের দিকে যেতে গেলে সন্ধ্যা নেমে যাবে। রাখাল চিন্তা করলো সে বাড়িতে গিয়ে আগে মালিককে ডেকে নিয়ে আসবে, তারপর কি হবে সেটা দেখা যাবে। যেই ভাবা সেই কাজ। রাখাল সবগুলো গরু রেখে তার বাড়ির দিকে দৌড়ে চলে গেল। তারপরে গিয়ে গরুর মালিককে বিস্তারিত সব জানালো। এদিকে মালিক তার কথা শুনে আরো কয়েকজন লোক নিয়ে মাঠের দিকে চলতে শুরু করলো। এসে দেখে গরু তখন সেই বাড়ির সীমানায় অন্য পাশে গিয়ে ঘাস খাচ্ছে। এদিকে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আর দেরি নেই। মালিকের সাথে আসা অন্য লোকটিকে নিয়ে সব গরু বাড়ি পাঠিয়ে দিল। আর রাখাল আর মালিক চেষ্টা করতে লাগলো সেই গরুকে বাহিরে বের করে এনে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এরই মাঝে চারিপাশে যখন একটু আবছা অন্ধকার নেমে এসেছে, ঠিক সে সময় সেই পোড়া বাড়ির মাঝ থেকে গরুটা জোরে ডাক ছেড়ে পাগলের মতো এদিক সেদিক বের হয়ে দিক বেদিক শূন্য করে ছুটতে লাগলো। গরুটাকে দেখে মনে হলো সে কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছে আর তার কাছ থেকে ছুটে পালানোর চেষ্টা করছে। গরুটা দৌড়ে এসে তাদের পাশ কাটিয়ে ছন গাছের মাছ দিয়ে কোথায় যে হারিয়ে গেল এক মুহূর্তে, সেই রাখাল আর মালিক দুজনেই কেউই বুঝে উঠতে পারল না। তারাও এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করলো। শেষে কোনো দিকে আর গরুটাকে না পেয়ে তারা অন্ধকার নামার সাথে সাথেই বাড়ির দিকে চলে আসলো। গ্রামে এসেই সেই কাচারি ঘরের দিকে গেল দুজনে। ততক্ষণে সেখানে সন্ধ্যার আড্ডা জমে উঠেছে। তারা সেখানে গিয়ে সবাইকে ঘটনা বিস্তারিত বলল। সবাই বলল রাতের বেলা ওদিকটায় আর না যেতে, কাল সকালে সবাই মিলে গরুটা খুঁজতে বের হবে। পরদিন সকালবেলা গ্রামের বেশ কিছু লোক চলে গেল সেই পুরনো বাড়িটার দিকে গরুটাকে খুঁজতে। সবাই মিলে যখন বাড়িটার কাছে পৌঁছলো তখন দেখলো বাড়ির যেখানে গেট ছিল, যে জায়গাটা থেকে গরুটা প্রথমে ঘাস খাওয়া শুরু করেছিল, এবং সেখানে গরুটা মরে পড়ে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে গরুর গলাটা উল্টো দিকে মুচড়িয়ে রাখা আর চোখ দুটো খুলে পড়ে আছে অন্যদিকে। সবাই এই দৃশ্য দেখে ভয়ে আর কাছে যায়নি। পরে সবাই মিলে একটা জমিতে গর্ত করে বাঁশের সাহায্যে গরুর গলা আর পায়ের রশির ফাঁস পরিয়ে সেটা সেই গর্তে এনে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। এরপরে সবাই বাড়ি ফিরে আসার পর সেদিন রাত থেকেই সেই রাখালের প্রচুর জ্বর আসে। আর সে ঘুমের মাঝে বারবার চিৎকার দিয়ে ওঠে, বলে এই যে আসছে আমাকে ধরে নিয়ে গেল, ওই যে আগুনমুখ মহিলা আসছে, আমাকে বাঁচাও। এভাবে কয়েকদিন চলতে চলতে সে প্রায় পাগল হয়ে গেল। সারাদিন গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে বেড়ায় আর এই কথা চিৎকার করে বলে। সবাই এই ঘটনার পর থেকে অনেক ভয় পেয়ে যায়। তাদের কাচারি ঘরে এটা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনাও চলল। সবাই তারপর থেকে দিনেও সেই পুরনো বাড়িটা এড়িয়ে চলতে শুরু করলো। এর মাঝে কিছুদিন পর থেকে আবার ঘটতে শুরু করলো আরো অদ্ভুত কিছু ঘটনা। গ্রামে কারো বাড়িতে যদি ছোট বাচ্চা হয় তাহলে সেই বাড়িতে বেঁধে যায় মহাবিপত্তি। রাত হলেই সেই নবজাতক শিশুর পাশে এসে জোটে এক মহিলার ছায়া, যেটা অনেক মা তার শিশুর পাশে আবছা দেখেছে। আর সেই ছায়া মূর্তিটা এসে চেপে ধরতে চায় বাচ্চাটির গলা। সাথে সাথে সেই বাচ্চাটা এমন কান্না শুরু করে, কান্না করতে করতে লাল হয়ে দম বন্ধ হয়ে আসে তার। শেষে মসজিদের হুজুর এনে দোয়া পড়িয়ে ফু দিয়ে বাচ্চা ঘুম পাড়িয়ে নিতে হয়। এই আতঙ্কে সেই গ্রামে যাদের নতুন বাচ্চা হয়েছে তারা সবাই একটা বাড়িতে এসে থাকা শুরু করে এবং পুরুষ লোকেরা সারা রাত জেগে তাদের পাহারা দিতে শুরু করলো। এর মাঝে একদিন একদল ছোট ছেলে মেয়ে খেলতে চলে যায় সেই পোড়া বাড়িটা পার করে নদীর পাড়ে। সেখানে সবাই ভর দুপুরে খেলছে। এমন সময় কয়েকটি বাচ্চা নদীর পানির মাঝে
কেউ হাঁটু সমান, কেউ কোমর সমান পানিতে নেমে পড়েছে। হঠাৎ করে অন্য শিশুদের সামনে কোমর সমান পানিতে থাকা একটা শিশু চিৎকার করে বেশি পানির দিকে তলিয়ে যেতে থাকে। অন্য শিশুরা কিছু বুঝে ওঠার আগেই সে হাত পা ছুটতে ছুটতে তলিয়ে যায় নদীর মাঝে। সব শিশু ভয় গ্রামের দিকে দৌড়ে আসতে থাকে, আর রাস্তায় যাকে দেখতে পায় তাকে দেখে কাঁদতে কাঁদতে সব বলে। এরপর গ্রামের কিছু লোক মিলে বাচ্চাদের নিয়ে যায়। তারপর বেশ কিছু লোক বাচ্চাদের দেখানো জায়গায় নেমে পড়ে। পানির মাঝে তারা অনেক খোঁজাখুঁজি করেও বাচ্চাটার কোনো সন্ধান পায় না। সেদিন সন্ধ্যা হয়ে অন্ধকার নামার ফলে সবাই বাড়িতে ফিরে আসে, আর পরদিন আবার খোঁজ করবে বলে সিদ্ধান্ত নেয়। পরদিন সবাই যখন আবার সেখানে যায় সেই বাচ্চার খোঁজে, তখন গিয়েই তারা দেখতে পায় যেখানে সেই পুরো বাড়ির নদীর ঘাট ছিল সেখানে সেই বাচ্চাটা কোমর থেকে উপরের দিকে মাথা পর্যন্ত নদীর পাড়ে মাটির উপরে পড়ে আছে, আর কোমর থেকে পা পর্যন্ত পানির মাঝে। তারা সবাই দৌড়ে যায় সেই শিশুটির দিকে। উবুর হয়ে থাকা সেই শিশুটিকে একজন লোক চিৎ করে শোয়াতেই বুঝতে পারে শিশুটি আর এই দুনিয়ায় নেই। চারিদিকে কান্নার রোল পড়ে যায়। তবে সবচেয়ে অবাক করার ব্যাপার হলো শিশুটির পেটের মাঝে কোনো পানি নেই। একটা শিশু যদি পানিতে ডুবে মারা যায় তাহলে তার পেটে পানি থাকবে, কিন্তু এই শিশুটির তেমন কিছুই নেই। আর ভয়ের ব্যাপার হলো শিশুটির ডান পায়ে একটি হাতের ছাপ স্পষ্ট, যেন কেউ একজন খুব শক্ত করে তার পা ধরে একটা হ্যাচকা টান দিয়েছে। তবে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় একটা ব্যাপারে, শিশুর গলায় প্রায় 4টা আঙ্গুলের দাগ, আর সেই দাগের জায়গাগুলো যেন হালকা পুড়ে গেছে, যেমন কোনো গরম লোহা দিয়ে কাউকে ছ্যাঁকা দিলে হয়। সবাই সেই দাগটি দেখে ধারণা করে কিছু একটা তাকে পানির মাঝে টেনে নিয়ে গিয়ে গলা টিপে মেরে ফেলে, যার জন্য শিশুটির পেটে কোনো পানি নেই, কারণ পানি খাওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। কিন্তু এভাবে পানির মাছ থেকে কি টেনে নিয়ে গেল, আর কে তার গলা টিপে মেরে ফেলল, এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। এরপর থেকে সবার মাঝেই আবার চাপা একটা ভয় শুরু হয়। তার মাঝেই গ্রামে আবার শুরু হলো রাতে এক নতুন ঘটনা। অনেকে একটা মহিলা অবয়বকে দেখতে শুরু করলো। রাতের বেলা একা থাকলেই কেউ দেখতে পায় একটা ছায়ামূর্তি ভেসে যাচ্ছে গ্রামের বিভিন্ন জায়গা দিয়ে, আর সাথে একটা ক্ষীণ কান্নার আওয়াজ। গ্রামের মানুষের এমন অবস্থা হলো যে কেউ তার কোনো জরুরি কাজ ছাড়া সন্ধ্যার পরে বাড়ির বাহিরে বের হয় না, আর বের হলেও লণ্ঠন হাতে কয়েকজন একসাথে বের হয়। এর মাঝেই গ্রাম থেকে আরো 2টো বাচ্চা হারিয়ে যায়। তাদের সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায় সেই পোড়া বাড়ির আশেপাশে। তাদের সেখানে কে নিয়ে যাচ্ছে বা তাদের সাথে কি হচ্ছে এর কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। শুধু সব শিশুর গলায় সেই পরিচিত আগুনে পোড়া আঙ্গুলের ছাপ। এভাবে যখন গ্রামের সব লোক প্রায় ভয় আর আতঙ্কে দিশেহারা হয়ে গেল, ঠিক সে সময় ইসমাইল ব্যাপারীর বাড়ির কাচারি ঘরে দেখা মিলল পাকা দাড়ি ভর্তি মুখের সাদা পাঞ্জাবি পরা এক অচেনা লোকের। তিনি যখন গ্রামের সেই কাচারি ঘরে এসে বসেছেন তখন সন্ধ্যায় গ্রামের অনেক লোক তাকে ঘিরে বসে। তিনি বললেন তার নাম মৌলানা কালু শাহ ফকির। তিনি ভবঘুরে মানুষ। এক এলাকা থেকে আর এক এলাকায় ঘুরে বেড়ানোই তার নেশা, আর বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে নামাজ কালাম পড়েই তার জীবনের শেষ দিনগুলো তিনি কাটিয়ে দিতে চান। তবে এই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় একটা পাগল ছেলেকে দেখে তিনি এদিকে আসেন, আর সেই পাগল ছেলের পিছু নিয়েই এই গ্রামের ভেতরে প্রবেশ করেন। তারপর ইসমাইল ব্যাপারী তাকে গ্রামের ওলা বিবি আসার সহ সব ঘটনা খুলে বলেন। রাখাল কি করে পাগল হলো সেটাও জানান। তারপর গ্রামের বাচ্চা শিশু নিয়ে উৎপাত এবং তাদের রহস্যজনক মৃত্যু নিয়েও বিস্তারিত বলেন। সব শুনে মৌলানা কালু শাহ ফকির কিছু সময় চুপ করে থাকেন। তারপরে চোখ বন্ধ করা অবস্থায় সবার উদ্দেশ্যে বলতে শুরু করেন, এই গ্রামে একটা খারাপ কিছু নজর পড়েছে। আমি সেটা গ্রামের মাঝে ঢুকতে ঢুকতেই বুঝতে পেরেছি। আল্লাহর দয়ায় তার কালামের প্রদত্ত কিছু ক্ষমতা আমি পেয়েছি। আল্লাহর রহমতে আমি সমস্যাগুলোর সমাধান করে দিব ইনশাআল্লাহ। মৌলানা কালু শাহ ফকির সেদিন থেকেই থাকতে শুরু করেন ইসমাইল ব্যাপারীর সেই কাচারি ঘরের মাঝে। পরদিন গ্রামের কিছু লোককে সাথে নিয়ে তিনি সেই পুরো বাড়িটা দেখতে গেলেন। বাড়ির চারিপাশে তিনি বিড় করে কি যেন পড়লেন, আর ভালো করে সবকিছু খুঁটিয়ে দেখলেন। সেখানে তিনি বাড়িটার কাছে গিয়ে উবুর হয়ে হাতে কিছুটা মাটি তুলে নিলেন। তারপরে তার নাকের কাছে এনে শুকলেন। এরপরে সেই মাটি তিনি দ্রুত হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার লোকদের মাঝে ফিরে আসলেন। সেদিন তিনি কাচারি ঘরের সন্ধ্যায় আড্ডায় বসে বললেন, এখানে কিছু খুব বড় রকমের সমস্যা আছে, আর এটা কাটানোর জন্য আমার কিছু জিনিসের দরকার হবে। ইসমাইল ব্যাপারী বললেন, আপনার কি কি জিনিস দরকার আমাকে জানান, আমি সবকিছুর ব্যবস্থা করে দেব। মৌলানা কালু শাহ ফকির বললেন, আমার কিছু চালের গুঁড়ো লাগবে, সাথে একটা মাটির পাতিল, কিন্তু সেটা হতে হবে শুধু কাঁচা মাটি দিয়ে বানানো, যা এখনো পোড়ানো হয়নি। আর সেই সাথে লাগবে কিছু কালো জিরা।
যে দোকানদার উত্তর দিক হয়ে তার দোকানে বসে তার দোকান থেকে কালোজিরা কিনতে হবে, আর তা হতে হবে প্রথমবার দোকান খোলার সাথে সাথেই। সেদিন যেন সে দোকান খোলার পরপরই আপনি তার কাছ থেকে কালোজিরা নিয়ে আসতে পারেন। পরদিন তার কথা মতো সবকিছু নিয়ে আসা হলো। যথারীতি সেদিন সন্ধ্যায় কাছারি ঘরে আর দাঁড়ানোর মতো জায়গা নেই, এত মানুষজন। মৌলানা কালু শাহ ফকির বললেন, ওলা বিবি সেই ঘটনার দিন ওই বাড়িতে ছিল, এমন একজন মানুষ আমার লাগবে, আর তাকেই বাকি কাজটা করতে হবে। তাকে সেই বাড়িতে যেতে হবে। ঘটনা যেদিন ঘটেছিল সেই সময়ের আশেপাশের একটা সময়, আর আমি যা যা বলবো সেটা ঠিকভাবে পালন করতে হবে। ভয় পেলে চলবে না, একজন সাহসী লোক দরকার। পরে সবার সম্মতিতে সেই প্রবীণ বৃদ্ধ চাকরকে রাজি করানো হলো। সেই বৃদ্ধ চাকর বলল, আমার তো বয়স হয়েছে, আর কিছুদিন পরে তো এমনিতেই মরে যাব। তবে আমি আমার এই ছোট্ট জীবনে যদি এই গ্রামের কোনো উপকার করতে পারি, তবে যেন আমার মরেও শান্তি। এরপরে মৌলানা কালু শাহ ফকির বললেন, আমি আপনাকে এই মাটির পাতিলে আলো চালের আটা আর কালোজিরা পরে দেব। আপনাকে এটা নিয়ে গিয়ে সেই বাড়ির চারিপাশে ভালো করে ছিটিয়ে দিয়ে আসতে হবে। তখন চারিপাশে অনেক কিছুই আপনাকে বাধা দেবার চেষ্টা করবে, কিন্তু সেগুলোকে পাত্তা দেওয়া চলবে না, আর ভয় পাওয়াও চলবে না। আপনাকে আপনার কাজ ঠিক মতো করে আসতে হবে। আর আসার সময় বাড়ির সীমানায় কোনো জায়গা থেকে 3 মুঠো মাটি বা বালু তুলে আনতে হবে, এবং সেটা রাখতে হবে এই পাতিলে। প্রবীণ সেই চাকরটি সব কিছুতেই রাজি হয়ে যায়। তারপরে রাতে ছিল ভরা পূর্ণিমা, আকাশে তখন থালার মতো গোল চাঁদ। মৌলানা কালু শাহ ফকির পাতিলের মাঝে সবকিছু ভালো করে মিশিয়ে তার উপরে কি সব যেন মনে মনে বিড়বিড় করে পড়ে ফু দিলেন। তারপর প্রবীণ সেই চাকরের হাতে সেটি দিয়ে তার শরীরে বেশ কয়েকবার ফু দিলেন। এরপরে মৌলানা কালু শাহ ফকির বললেন, এখন তুমি যাও, আমি যা যা বলেছি সব ঠিক মতো করবে। তোমার কোনো ভয় নেই, তোমার কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আমি তোমার শরীর বন্ধ করে দিয়েছি। আর একটা কথা মনে রাখবে, আসার সময় যা কিছুই হয়ে যাক না কেন, তুমি পিছু ফিরে তাকাবে না। প্রবীণ লোকটি সবকিছু নিয়ে বের হয়ে যায় কাচারি ঘর থেকে। এরপর সবাই অপেক্ষা করতে থাকে কখন ফিরে আসবেন তিনি, আর কি হয় তার সাথে। সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেই প্রবীণ চাকরটি ফিরে আসে প্রায় ঘণ্টাখানেক পরে। তার চোখ মুখে ভয়ের স্পষ্ট ছাপ, আর সারা শরীর যেন কাঁপছে, পুরো ঘেমে একেবারে গোসলের মতো অবস্থা। তারপরে এসেই তিনি বলতে শুরু করেন, আমি যখন পাতিল নিয়ে কাচারি ঘর থেকে বের হয়ে যাই, তখন বাহিরে জ্যোৎস্নার আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি পাতিল হাতে নিয়ে মাঠের মাঝ দিয়ে যতই সেই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, ততই যেন কিছু একটা মনে হচ্ছে আমার পা টেনে ধরছে। আমি কিছুতেই হাঁটতে পারছি না সেই বাড়িটার দিকে। অনেক কষ্ট করে আমি সেই বাড়ির দিকে যাই। তখন দেখতে পাই কয়েকজন বাচ্চা ছেলে বাড়ির চারিপাশে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের দৌড়ে বেড়ানোর শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি তারপরেও কিছুটা অবাক হয়ে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। আমি বাড়ির পাশে গিয়ে দাঁড়াতেই সব বাচ্চাগুলো কোথায় যেন মিলিয়ে গেল, আর আমার পুরো শরীরে অসহ্যকর একটা গরম তাপ অনুভব করতে লাগলাম, যেমন আগুনের অনেক কাছে দাঁড়িয়ে থাকলে শরীরের তাপটা এসে লাগে। আমি তাড়াতাড়ি করে পাতিলের মাঝে থাকা আলো চালের আটা আর কালোজিরাগুলো মুঠিয়ে ভরে নিয়ে বাড়ির চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ছেটানো শুরু করলাম। ঠিক তখনই বাড়ির মাঝ থেকে ভেসে আসতে লাগলো কয়েকজন মহিলার একসাথে জোরে কান্নার আওয়াজ। আমি প্রথমেই কান্নার আওয়াজ শুনে কিছুটা ভয় পেয়ে যাই, তারপরে জোরে হাত চালাতে শুরু করি। এর মাঝেই আমি বাড়ির উপরে একটা কালো মহিলা মানুষের অবয়বের মতো বাতাসে ভেসে বেড়াচ্ছে দেখে ভয়ে ভয়ে আমি এগিয়ে আসি। আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। আমি দ্রুত ওগুলো ছেটাতে লাগলাম। যত সময় যাচ্ছিল কান্নার আওয়াজ ততই বাড়ছিল। আমি সাথে সাথে এগুলো ছেটানো শেষ করে ফেললাম। তারপরে যেই না বসে পাতিলের মাঝে সেখান থেকে মাটি তুলতে নিয়েছি, ঠিক তখনই আমার চোখের সামনে যেন এক মুহূর্তের জন্য ভেসে উঠল আমাদের বাড়িতে কাজ করা সেই 3 জন মহিলার মাঝে সবচেয়ে কম বয়সী মহিলার মুখ। সে যেন কয়েক সেকেন্ডের জন্য আমার সামনে এসে হাওয়ায় মিলিয়ে গেল। এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। পাতিল হাতে তুলে নিয়ে এক দৌড় লাগালাম গ্রামের দিকে, আর পেছন থেকে ভেসে আসতে লাগলো কিছু করুণ কান্নার আওয়াজ। এই কথাগুলো বলেই সেই প্রবীণ চাকরটি তার হাতে থাকা পাতিলটি এগিয়ে দিল মৌলানা কালু শাহ ফকিরের দিকে। মৌলানা কালু শাহ ফকির সেটা হাতে নিয়ে বলতে শুরু করলেন, আসলে আপনাদের বাড়িতে যে 3 জন কাজ করতেন, তাদের মাঝে একজন ছিলেন সন্তান সম্ভাবা, আর তাদের এভাবেই সেই রাতে ফেলে আসার জন্য একটা চাপা কষ্ট নিয়ে মারা যায় তারা। আর সে কারণেই কোনো একটা বাসনা পূরণে গ্রামে এভাবে বাচ্চাদের উপর তারা প্রতিশোধ নিতে শুরু করে। এটা আসলে কোনো দুষ্টু জিন বা যে কোনো কিছুই হতে পারে, যার যার বিশ্বাসের দিক থেকে আর কি। আমি এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এই দুনিয়ায় এমন অনেক রহস্য আছে যা সবসময় যুক্তি দিয়ে মেনে নেওয়া যায় না।
আর সেগুলোকে তাদের মতো করেই নিজেদের মধ্যে রেখে দেওয়া ভালো। এই পাতিল আমি আমার নিয়ম মেনে কাল নদীতে নিয়ে পানির নিচে তলিয়ে দিয়ে আসবো। আশা করছি আর কোনো সমস্যা হবে না আপনাদের। এরপর থেকে আসলেই সেই গ্রামে আর কোনো ঘটনা ঘটেনি। এদিকে কিছুদিন পর থেকেই সেই পাগল হয়ে যাওয়া রাখাল ছেলেটাও আস্তে আস্তে তার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। এদিকে মৌলানা কালুসা ফকিরকে ইসমাইল ব্যাপারী তার কাচারি ঘরের পাশে একটা ঘর তুলে দেন থাকার জন্য। প্রতিদিন সন্ধ্যার সময় সেই কাচারি ঘরের মাঝেও বারান্দায় ছেলে বুড়ো সহ সবাই আড্ডায় যোগ দেন। টিমটিম করে জ্বলতে থাকা লণ্ঠনের মাঝে মৌলানা কালু ফকিরকেও দেখা যায় সেখানে। সবাই তাকে ঘিরে থাকে, আর তিনি প্রায় সন্ধ্যায় সবাইকে শোনান তার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সব অভিজ্ঞতার কথা। সেসব অভিজ্ঞতা নিয়ে না হয় অন্য কোনো দিন আপনাদের মাঝে ফিরে আসব। আমি তানভীর তুষার, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর জানাবেন ঘটনা কেমন লাগলো। এই বলেই তানভীর তুষার তার ঘটনা শেষ করেছেন। ছবির মতো সবকিছু দেখতে পেয়েছেন আশা করি, কারণ তানভীর তুষার যেভাবে লিখেন চোখের সামনে ছবিগুলো ভেসে ওঠে, এবং তিনি বেশিরভাগ সময় নিয়ে আসেন গ্রাম বাংলার ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ধন্যবাদ তানভীর তুষার আপনাকে। আশা করছি আপনি আবারও খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন। কেমন লাগলো ঘটনাটা কমেন্ট সেকশনে জানাবেন। যদি ঘটনাটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় সাদ ভাই এবং প্রিয় রাসেল ভাই এবং প্রিয় লিসেনার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে এই ভূত এফএম নাইট স্টুডিওতে এসেছি খুবই অন্যরকম একটা গল্প নিয়ে। আমরা জিন ভূত এসবের ঘটনা তো আমরা শুনি, কিন্তু এখন যে এই ঘটনাটা আমি শেয়ার করব, এটা একটা কালো জাদুর ঘটনা। মানুষ কতটা খারাপ হলে, কতটা নিকৃষ্ট হলে একটা কালো জাদু করে মানুষের সংসার, মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। তো এখন যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা ঘটেছিল নিলয়ের সাথে। নিলয় নামে একটা ছেলের সাথে। তার বাড়ি এবং তার ঠিকানা উনি বলতে নিষেধ করেছেন, তো আমি সেটা বলবো না। তো ঘটনাটা যেভাবে উনি আমার সাথে শেয়ার করেছিলেন, আমি সেইভাবেই ঘটনাটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। তো নিলয়ের ফ্যামিলিতে ওনারা এক ভাই এক বোন। 5 বছর আগে নিলয়ের একটা মেয়ের সাথে রিলেশন করে তার সাথে বিয়ে হয়, এবং 4 বছর তাদের সংসার খুব ভালোই যাচ্ছিল। ঘটনাটা শুরু হয় 4 বছর পরে গিয়ে। হঠাৎ করে নিলয়ের স্ত্রী নিলয়ের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, তার সাথে ভালোভাবে আচরণ করে না। মানে এমন একটা পরিবেশ তৈরি হয়, একটা পরিস্থিতি তৈরি হয় যে তার হাজবেন্ড যে এটা উনি মনেই করেন না, তার সাথে খুবই দুর্ব্যবহার করেন, তাকে দেখতেই পারে না। উনি যদি ভালো কথাও বলে সেটাও তার সহ্য হয় না। এবং আরও যে কিছু ঘটনা ঘটে, এগুলো হচ্ছে উনি একা একাই দাঁড়িয়ে, মানে নিরিবিলি বসে কিংবা দাঁড়িয়ে বিড়বিড় করে কার সাথে যেন কথা বলে। মনে হয় যে বাড়ির ভেতরে একজন আছে যাকে দেখা যায় না, গায়েবী কেউ। এবং ঘুমের মধ্যেও উনি আবুল তাবুল কথা বলে, মাঝরাতে ঘুম থেকে উঠে বসে কার সাথে যেন কথা বলে, এরকম ঘটনা তার সাথে ঘটতে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে নিলয় খুবই চিন্তায় পড়ে যায় যে তার স্ত্রী তাকে এত ভালোবাসে, তারা রিলেশন করে বিয়ে করেছে, হঠাৎ করে তার স্ত্রীর এরকম পরিবর্তন, এটা মানার মতো না। তখন এলাকার কয়েকজন, ওনার যে খালা চাচি এগুলা যারা আছে, ময় মুরব্বী, ওনারা বলে যে তোর স্ত্রীকে মনে হয় কেউ কালো জাদু করেছে। তো এই কথা শুনে একজনে পরামর্শ দেয় যে ধনবাড়ি একজন কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে যা, ওখানে গেলে আমার মনে হয় যে তুই সমাধান পাবি। তো ওনার কথা মতো নিলয় ওই ধনবাড়ি ওই কবিরাজের কাছে যায়, এবং ওই কবিরাজের কাছে যাওয়ার পরে উনি যেটা শুনলেন, উনি আশ্চর্য হয়ে গেলেন। ওনাকে নাকি কবরের একজন তান্ত্রিক, একজন কবিরাজ, ওই একটা কবরে গিয়ে
ওই কবরের যে লাশটা ছিল ওটার হাড় নিয়ে তার উপর নাকি কালো জাদু করা হয়েছে। তো এই কালো জাদুটা করা হয়েছে। এখন নিলয় ওই কবিরাজকে বলেন যে এখন এটা থেকে নিষ্পত্তি পাওয়ার উপায় কি। তখন কবিরাজ ওনাকে কিছু তাবিজ দেন, যে এই তাবিজটা আপনি নদীর মাঝ বরাবর ঢিল দিয়ে ফেলতে হবে, এবং আরেকটা তাবিজ, এটা এক নিঃশ্বাসে আমাবস্যা রাত্রে তার বাড়ির উঠোনে কেউ যেন না দেখে ওই অবস্থায় গিয়ে ওই তাবিজটা পুঁতে রাখতে হবে। তো আমাবস্যা যেহেতু দেরি আছে, সেজন্য কবিরাজ আর ওই সময় ওনাকে ওই তাবিজ দিতে পারে নাই। তো এর মধ্যে ওনার সাথে এইসব ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে। তো এইসব ঘটনা যখন তার এলাকায় জানাজানি হয়ে গেল যে নিলয়ের স্ত্রীকে কালো জাদু করা হয়েছে, তখন হঠাৎ করে তার পাশের তার গ্রামের মানে তার বাড়ির পাশের একজন লোক, বাড়ির একজন লোক ওই নিলয়কে বলতেছে যে নিলয়, তোকে যে কালো জাদু করা হয়েছে সেটা আমি জানি, এবং কে করেছে সেটাও আমি জানি। তখন উনি জিজ্ঞেস করে কে করেছে। তখন ওই লোকটা বলে যে বেশ কিছুদিন আগে গ্রামে কিন্তু আপনার যে পারিবারিক কবরস্থান থাকে, তো ওই কবরের পাশ দিয়েই একটা রাস্তা আছে, ওদিক দিয়ে মানুষ হাঁটা যাওয়া চলাফেরা করে আর কি। তো ওই লোকটা বলতেছে যে আমি কোনো একদিন রাত্রে কাজ শেষ করে আসতে আসতে আমার লেট হয়ে যায়, তো ওই রাস্তাটা ধরেই, তোদের ওই কবরস্থানের পাশের রাস্তাটা ধরেই আমি আসতেছিলাম। তখন আমি হঠাৎ করে খেয়াল করলাম যে কবরের মধ্যে মানে গোরস্থানের ভেতরে বাতি জ্বলতেছে। তো এটা দেখে আমি একটু ভয় পাই, কিন্তু আগে যায় দেখি যে ওইখানে একটা কবরের উপরে কালো কাপড় বিছায় একটা কবিরাজ ওইখানে কাঠের দুই একটা পুতুল রাখছে, এবং রক্ত দিয়ে মেশানো কয়েকটা মানুষের হাড় এবং মোমবাতি জ্বালায় রাখছে। কিছুক্ষণ পরে উনি হঠাৎ করে বিড়বিড় করে মন্ত্র পড়ে একটা সুই ওই মোমবাতির ভিতরে গরম করে ওই যে পুতুলটা ছিল ওই পুতুলের ভিতরে গেঁথে দিছে, এবং তোর একটা ছবি ওইখানে ছিল। এইটা শোনার পরে উনি আবার ওই কবিরাজের কাছে যান। যাওয়ার পর ওই কবিরাজ উল্টা বান মারে, যেই কবিরাজটা নিলয়কে ওই কালো জাদু করেছিল। তখন ওই কবিরাজ সহ্য করতে না পেরে নিলয়ের শরণাপন্ন হয়। নিলয়ের কাছে গিয়ে সবকিছু খুলে বলে যে আমি বানটা মারছি, তোমার যে স্ত্রী আছে ওই স্ত্রীকে একটা ছেলে পছন্দ করত, ভালোবাসতো, তো ওকে পাওয়ার জন্য, তোমার সংসার নষ্ট করার জন্য আমার ধারায় তোমাকে কালো জাদু করে। তারপরে ও সবকিছু শুনে পরে ওই কবিরাজকে বলে যে তুমি তোমার কালো জাদু উঠাই নাও, বান উঠাই নাও। পরে ওই কবিরাজ নিজে বাঁচার জন্য উনি যে বান মারছিল ওই বানটা তুলে ফেলে। তারপর থেকে নিলয়ের যে স্ত্রী আছে ওই স্ত্রী আগের মতো আর ওরকম একা একা বসে নিরিবিলি বসে কথা বলে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে না, এবং মানে স্বাভাবিক হয়ে যায়। আল্লাহর রহমতে তার সাথে এরকম ঘটনা আর কখনো ঘটেনি। এখন তাদের ঘরে একটা সন্তান আছে, সুখের সংসার, সবাই তাদের জন্য দোয়া করবেন। এই ছিল সাদ ভাই ও রাসেল ভাই আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আপনাদের কাছ থেকে প্রিয় লিসেনার ভালো রেসপন্স পাই, আমি চেষ্টা করব আরও ভালো ভালো কিছু ঘটনা আপনাদের সামনে শেয়ার করার। আমার এই ঘটনাটা যদিও ছোট ছিল, কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।